এই আপনি আমার কাছে আসছেন কেন? কেন? তুমি তো আমার স্ত্রী, আর আজ আমাদের বাসর রাত। দেখুন আমার ভয় লাগছে, প্লিজ আমার কাছে আসবেন না, না হলে কিন্তু আমি চিৎকার করব। তুমি যাই করো, কেউ আসবে না এখানে। প্লিজ প্লিজ আমার কাছে আসবেন না, আমার না অনেক ভয় লাগছে। হিমেল তখন প্রমির একদম কাছে চলে এসেছে। ঠিক তখনই প্রমি অজ্ঞান হয়ে যায়। হিমেল তখনই তাকে ধরে ফেলে। হিমেল তাকে খাটে শুইয়ে দেয়। তারপর ভাবছে কি করবে। কাউকে যদি এখন ডাকে তাহলে তারা কি না কি মনে করে। তখন হিমেল প্রমির মুখে পানি ছিটকা দেয়। তখন প্রমি জ্ঞান ফিরে। এই পিচ্ছি, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? আসলে আমি যখনই বেশি ভয় পাই তখনই অজ্ঞান হয়ে যাই। আরে বোকা, আমি তো তখন মজা করছিলাম। আমার তোমার মতো পিচ্চির সাথে কোনো কিছু করার ইচ্ছে নেই। পিচ্চি মানে? আমি কিন্তু এবার এসএসসি দিয়েছি, তাহলে আমি পিচ্চি হলাম কি করে? আমি কোন ক্লাসে পড়ি বলো তো? আমও বলেছিল আপনি ভার্সিটিতে পড়েন, কিন্তু কোন ক্লাসে পড়েন সেটা বলেনি। আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। মানে আমি তোমার থেকে 5 বছরের বড়। তাহলে বলো, তুমি আমার কত পিচ্ছি? আচ্ছা, একটু বড় কি হয়েছেন তাই আমাকে পিচ্চি বলবেন? হ্যাঁ, পিচ্চিকে পিচ্চি বলবো না তো কি বলবো? আরেকবার যদি আমাকে পিচ্চি বলেন তাহলে আমি আপনার আম্মুর কাছে বিচার দিব। বাহ বাহ, তুমি তো দেখছি ব্ল্যাকমেইলও করতে পারো। ওয়াও। আমি সবই পারি। তাহলে ওইটা পারো না? কোনটা? ওই যে, যেটা একটু আগে করতে চাচ্ছিলাম। পারি, কিন্তু আমার এগুলো ভালো লাগে না, পরে করব। দর্শক, নায়িকার কথা শুনে আমি নিজেই হাসি থামাতে পারছি না। আপনাদের কি বলবো। অন্যদিকে নায়ক তার মনে হাসি আর দুঃখ মিলে এক নতুন অনুভূতির জন্ম নিয়েছে। হিমেল বলে, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, সাইড হও, ঘুমাবো। আপনি আমার সাথে ঘুমাবেন? না হলে কোথায় ঘুমাবো? আপনি আমার সাথে ঘুমালে যদি কিছু করে ফেলেন? ও আল্লাহ, বাবা মা আমাকে কোন মেয়ের সাথে বিয়ে দিল? তুমি ভরসা করতে না পারলে নিচে গিয়ে ঘুমাও। আমি ঘুমিয়ে গেলাম। এ বলে হিমেল প্রমিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে খাটে কি কোলে বালিশ ধরে ঘুমিয়ে পড়ে। তখন প্রমি বলে, আমি নিজে ঘুমাতে পারবো না। আচ্ছা আমিও খাটে ঘুমাই, কোলবালিশটা মাঝখানে রাখেন। হিমেল কিছু না বলে কোলবালিশটা মাঝখানে রেখে অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ে। প্রমিও অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ে। তারা ঘুমাক। এই ভাগে চলুন আমরা মূল কাহিনীটা জেনে আসি। আমাদের নায়ক হিমেল মোটামুটি লম্বা, শক্ত বডি, দাঁড়িয়ে থাকা চুল ও তার বাদামি চোখ, এক কথায় পুরোই অস্থির। আমি তো ক্র্যাশ খেলাম। হিমেলের বাবা সেই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। হিমেল কখনো তার বাবা মায়ের অবাধ্য হয় না, কারণ সে ছোটবেলা থেকেই যখন তার বাবার কাছে যা চাই তাই পাই। হিমেল পড়াশোনায়ও বেশ ভালো। অন্যদিকে আমাদের নায়িকা প্রমি এবার এসএসসি দিল, কিন্তু দেখে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের মতোই দেখা যায়। ঘন কালো চুল, লম্বা চেহারা, মায়াবী চোখ। মানে আজকে আমাদের নায়ক নায়িকার জুটিটা পুরাই অস্থির। প্রমির বাবাও সেই শহরের একজন বড় ব্যবসায়ী। নায়িকা সব দিক থেকে পারফেক্ট, হলো পড়াশোনায় একটু ফাঁকিবাজ। এবার আসি তাদের বিয়ের ব্যাপারে। আসলে হিমেল ও প্রমির বাবারা অনেক আগে থেকে খুব ভালো বন্ধু। তারা দুজন ভবিষ্যতে বিয়েই হবে বলেও সিদ্ধান্ত নিয়েছিল। এই বিষয়ে শুধু হিমেল ও প্রমি ছাড়া সবাই জানে। পরিকল্পনা ছিল হিমেলের পড়াশোনা শেষ হওয়ার আরও 1 বছর পর তাদের বিয়ে দিবে, যখন দুজনেই প্রাপ্তবয়স্ক হবে। কিন্তু প্রমির বাবার বিজনেস পার্টনারের ছেলে চোখ পড়ে প্রমির উপর। আবির প্রথম দেখে প্রমিকে দেখে ক্রাশ খায়। তারপর আবির তার বাবাকে এটা জানায়। তখন তিনি আবির ও প্রমির বিয়ের বিষয়ে প্রমির বাবাকে বলে, কিন্তু প্রমির বাবা বারণ করে দেয়, কারণ তিনি তো হিমেলের বাবাকে কথা দিয়েছেন। কিন্তু আবিরের বাবাকে বারণ করার পর তিনি নানাভাবে প্রমির বাবাকে ব্ল্যাকমেল করে। তার কোনো উপায় না পেয়ে প্রমির বাবা হিমেলের বাবার সাথে কথা বলেন। তারপর তারা সিদ্ধান্ত নেয় তাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিবে। এর ফলে এই সমস্যার সমাধান হবে। এবার আজকে ধুমধাম রাজকীয়ভাবে বিয়ে হয়ে গেল হিমেল ও প্রমির। আশা করি সবটা বুঝতে পেরেছেন। চলুন এবার গল্পে ফিরি, কারণ আপনাদের সাথে বকবক করতে করতে কখন যে সকাল হয়ে গেছে আমি খেয়ালই করিনি। সকালবেলা প্রমি হিমেলকে জড়িয়ে ধরে তার বুকের উপর শুয়ে আছে। হিমেলও তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে।
তখনই ঘুম ভাঙে প্রমির। সে নিজেকে হিমেলের বুকের উপর শুয়ে থাকতে দেখে অনেক লজ্জা পায়। সে উঠে যাবে, তখনই দেখে হিমেলও তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেগেছে। তখন সে একটা মুচকি হাসে আর হিমেলের গালে একটা কিস করে আবার তার বুকের উপর শুয়ে পড়ে। এটা কি হলো? আমি আমার কিউট বউটাকে একটু আদর করলাম আর কি। এটা শুনে প্রমি লজ্জায় লাল হয়ে যায়। দেখি সরুন আমাকে, আমি ওয়াশরুমে যাব। আমি আমার বউকে ধরে রেখেছি, এতে তোমার সমস্যা কোথায়? এইবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। আমি তো বললাম আমি এখন এগুলোর জন্য প্রস্তুত নই। তাহলে আপনি কেন বুঝতে পারছেন না? আমি আপনাকে এখন স্ত্রীর অধিকার দিতে পারবো না। কথাটি শুনে হিমেল একটু থমকে যায় আর তৎক্ষণাৎ পমিকে ছেড়ে দেয়। প্রমি উঠে ওয়াশরুমে চলে যায়। হিমেল উঠে বসে। পমি ওয়াশরুম থেকে বেরিয়ে প্রস্তুত হচ্ছে, কিন্তু হিমেল তখনও ভাবছে সে কি এখন করেছে যে প্রমি তাকে স্ত্রীর অধিকার দিতে চাইছে না। তখন হিমেল নিজেই নিজেকে সান্ত্বনা দেয় যে প্রমি হয়তো ছোট, তাই বুঝতে পারছে না, পরে সব ঠিক হয়ে যাবে। তখনই প্রমি ডাকে হিমেলের ধ্যান ভাঙে। এই যে বসে আছেন কেন? হিমেল কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে রেডি হয়। তারপর রুম থেকে বেরোনোর সময় প্রমিকে বলে, দেখো, তুমি আমাকে স্বামীর অধিকার দিতে পারবে না, ঠিক আছে? আমি জোর করব না। স্বামীর অধিকার দেওয়া লাগবে না, কিন্তু আমাকে তুমি করে তো ডাকতে পারবে। কারণ কারণ আমি চাই না কোনো কারণে যেন আমার বাবা মা কষ্ট পাক, তাই তাদের সামনে শুধু একটু ঠিক মতো থেকো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর তারা রুম থেকে বেরিয়ে নিচে যায়। ডাইনিং টেবিলে সবাই বসেছিল। প্রমি একটি চেয়ার টেনে বসে। তখন হিমেলও তার পাশের একটি চেয়ার টেনে বসে। বাহ, আমার ছেলে আর ছেলের বউকে তো খুব সুন্দর মানিয়েছে। কারো যেন নজর না লাগে। পমি এখন থেকে আমার ঘরের লক্ষ্মী। আচ্ছা হিমেল শোন, দুপুরের খাবার খেয়ে তুই আর পমি তাদের বাড়িতে যাবি, তাই রেডি হয়ে নিস। কিন্তু কেন? এটা বিয়ের নিয়ম বাবা। আচ্ছা ঠিক আছে। দুপুরের খাবার খাওয়া শেষ হলে হিমেল আর প্রমি নিজেদের রুমে আসে। প্রমি একটু অস্বস্তি বোধ করছিল, কারণ আজই তাকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যেতে হবে। অথচ সে এখনও পুরোপুরি মানিয়ে নিয়ে উঠতে পারেনি। তুমি কি রেডি? আমি একটু চুল ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, তুমি ওখানে গেলে একা একা আমার সময় কিভাবে কাটবে বলো তো? তুমি তো বলেছিলে আমি পিচ্ছি, এখন আবার একা থাকতে কষ্ট হবে। পিচ্ছির প্রতি টান বেশি হয় না, বুঝলে? প্রমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আস্তে আস্তে নিজের মুখটা দেখে। মুখে এক ধরনের লাজুক তৃপ্তি, হয়তো নিজের মধ্যে একটু একটু করে একটা পরিবর্তন অনুভব করছে। প্রমি তখন মনে মনে ভাবে, সে এতটা রোমান্টিক অথচ এতটা সহনশীল, এরকম স্বামী পেয়ে হয়তো আমি ভাগ্যবান। হিমেল প্রমির সামনে গিয়ে দাঁড়ায়। প্রমির চোখে চোখ রেখে বলে, তুমি কি জানো, তুমি হাসলে তোমার গালে একটা ছোট্ট টোল পড়ে। থাকেন তো, অযথা কথা বলবেন না। আমার তো ইচ্ছে করে সেই টোলটা চুমু দিয়ে ভরে দেই। প্রমি আর কিছু বলতে পারে না। চোখের পলকে একটু কাঁপুনি, মনে এক অচেনা অনুভূতি। হিমেল আর অন্য কিছু না বলে বেরিয়ে যায়। গেটের সামনে গাড়ি দাঁড়িয়েছিল। কাট্টু, প্রমির বাবার বাড়ি। গাড়ি থামতেই, আম্মু। আয় আয় মা, আমার লক্ষ্মী মেয়েটা আসছে। এই কয়টা দিনেই তোরে অনেক মিস করছিলাম। তুমি ভেতরে আসবে না? তোমার বাসায় তুমি সময় কাটাও, আমি সন্ধ্যা এসে নিয়ে যাব। ঠিক আছে। প্রমির এই অভিমান যেন হিমেলের মন কেঁদে উঠল, কিন্তু সে কিছু না বলে গাড়ি ঘুরিয়ে চলে গেল। সন্ধ্যা। প্রমি তখন বারান্দায় দাঁড়িয়েছিল, এক হাতে এক কাপ চা। হিমেল এসে সামনে দাঁড়াতেই প্রমি চমকে ওঠে। তুমি এত তাড়াতাড়ি এসে পড়লে? আর নাইলে তো হয়তো আমার পিচ্চি কাঁদতে শুরু করতো। তুমি না। আর এভাবেই একটু একটু করে তাদের সম্পর্কে গড়ে উঠতে থাকে এক অদ্ভুত রসায়ন। হয়তো এই সম্পর্ক একদিন প্রেমে রূপ নেবে, বা তার আগে কিছু ঝড় বয়ে যাবে, তা কেবল সময় বলে দিবে। সন্ধ্যায় হিমেল প্রমিকে তার বাবা বাড়ি থেকে নিয়ে আসে। গাড়িতে ফেরার পুরো সময়টা দুজনেই চুপচাপ, তবে সেই নীরবতায় যেন একটা অদ্ভুত শান্তি কাজ করছিল। হিমেল গাড়ি ড্রাইভ করতে করতে বলে, তুমি চুপচাপ আছো কেন? না, এমনি একটু মন খারাপ লাগছে। প্রথম প্রথম এইরকম সবারই হয়, আস্তে আস্তে মানিয়ে নিতে হয়। আর বুঝলাম পিচ্চি এখন একটু একটু করে বড় হচ্ছে। হিমেলের কথা শুনে
প্রমির মুখে একটু লাজুক হাসি খেলে যায়। গেটের সামনে গাড়ি থামতেই হিমেল দরজা খুলে প্রমিকে নামিয়ে আনে। রাত 9টা, ডাইনিং টেবিলে সবাই একসাথে খেতে বসেছি। হিমেলের বাবা খুশি মুখে খাবার নিচ্ছেন। শোন হিমেল, তোদের ভার্সিটির কলেজ শাখায় পমিকে ভর্তি করিয়ে দে। ও যেন এখান থেকে পড়ালেখা চালিয়ে যেতে পারে। এখনই? হ্যাঁ বাবা, পড়ালেখাটা তো চলতেই হবে। বিয়ে হয়েছে বলে পড়ালেখা বন্ধ হবে না, তাই না? হ্যাঁ মা, তুমি তো এসএসসি দিয়েছো, এই সময়টা আবার নতুন করে সব শুরু করো, সময় পাবে। হিমেলও তো পাশে থাকবে। তাহলে কালকেই কলেজে নিয়ে যাব। কি বলো মিস ফিউচার কলেজ গার্ল? তুমি না। রাতটা তখন মৃদু বাতাসে শান্ত হয়ে আসে। সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে যায়। হিমেল আর পমিও রুমে ঢুকে। রুমে হিমেল আয়নার সামনে বসে চুল খুলে ব্রাশ করছে। হিমেল বিছানায় বসে ফোন ঘাঁটছে। তুমি কি সত্যিই আমাকে কলেজে নিয়ে যাবে? তোমার স্বামী শুধু রোমান্টিক না, দায়িত্বশীল। আমি সব ম্যানেজ করব। তুমি শুধু পড়াশোনা আর আমার পাগলামি সামলাও। তুমি কি বললা? প্রেম না হোক, দায়িত্ব তো নিতেই হবে। তুমি তো এখন আমার পিচ্চি ওয়াইফ। রাতটা একটু একটু করে গভীর হয়, কিন্তু তাদের মধ্যকার দূরত্বটা যেন ধীরে ধীরে কমে আসে। আগামীকাল থেকে শুরু হবে প্রমির নতুন পথ চলা, নতুন পরিবেশে, নতুন দায়িত্বে। তবে তার পাশে আছে একজন এমন এক স্বামী যে শুধু রোমান্টিকই না, একেবারে হৃদয়ের কাছেরও। সকালের সূর্যটা যেন আজ একটু বেশি উজ্জ্বল, কারণ আজ পমির জীবনে নতুন শুরু। হিমেল অফিসে নয়, আজ যাবে কলেজে নিজের বউকে ভর্তি করাতে। হিমেল গাড়িতে বসে বলে, তাড়াতাড়ি করো পিচ্চি, দেরি হয়ে যাবে। তুমি না একটু সাজতে দিলেও না। তুমি তো এমনিতেই কিউট, বেশি সাজলে তো কলেজেই কেউ প্রেমে পড়ে যাবে। তুমি না অদ্ভুত। হিমেল আর প্রমি গাড়িতে উঠে কলেজের পথে রওনা দেয়। গাড়িতে চলার সময় হিমেল বারবার আয়নার দিকে তাকিয়ে প্রমিকে দেখে আর হাসে। প্রমির মুখ লজ্জায় টকটকে লাল হয়ে যায়। ক্লাস বিল্ডিং গেটের সামনে হিমেলের বন্ধু রাফি, তানভীর আর নীলা গেটে দাঁড়িয়ে। হিমেল গাড়ি থেকে নামতেই ওরা এগিয়ে আসে। ওয়াও, এই যে ভাবি। ভাবি, রেসপেক্টেড, সালাম নিন। ভাবি তো একেবারে ডল। প্রমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে বলে, আমার সালাম নেবেন সবাই। এইটাই আমার পিচ্চি ওয়াইফ, এসএসসি দিয়ে সরাসরি ভার্সিটি কলেজে। দোস্ত, কপাল বলিস, এত কিউট বউ। এবার মনে হচ্ছে তোর রোমান্টিসিজম প্র্যাকটিক্যাল ক্লাসেও লাগবে। চুপ করো তো, চলো ভেতরে যাই। তারপর হিমেল পমিকে কলেজের অফিসে নিয়ে যায়। সব কাগজপত্র জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া শেষ করে। কলেজ ইউনিফর্ম, ক্লাস রুটিন সব কিছু বুঝিয়ে দেয়। আমি পারবো তো? পিচ্চি, তুমি তো হিমেল হাসানের বউ, তুমি না পারলে কে পারবে? কলেজ প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় হিমেলের এক পুরনো ক্রাশ মায়া ওদের সামনে এসে দাঁড়ায়। হিমেল, এই মেয়েটাকে অনেক কিউট। ধন্যবাদ। হ্যাঁ, আমার প্রমি বেস্ট। বাই দ্য ওয়ে, ও আমার স্ত্রী। মায়ের মুখ একটু বিষণ্ণ হয়ে যায়। মানে তুমি বিয়ে করেছো? হ্যাঁ। এটা শুনে মায়ের হালকা একটা কৃত্রিম হাসি দিয়ে চলে যায়। ওই মেয়েটা কে? ওটা আমার অতীত ছিল, কিন্তু তুমি আমার বর্তমান আর ভবিষ্যৎ। পরমির চোখে মুখে তখন এক ধরনের মিষ্টি অনুভূতি। কলেজে ভর্তি হয়ে প্রিয় মানুষটির পাশে দাঁড়িয়ে সে যেন ধীরে ধীরে নিজের এক নতুন জগৎ গড়ে তুলছে। আজ সকালটা যেন অজানা উত্তেজনায় শুরু হয়েছিল। আজ প্রমির কলেজের প্রথম দিন। নতুন ইউনিফর্ম, নতুন বই, নতুন ব্যাগ, সব কিছুতে তার মিষ্টি একটা নার্ভাসনেস। হিমেল নাস্তা করতে করতে তাকিয়ে থাকে প্রমির দিকে। তোমার এই গম্ভীর মুখ দেখে মনে হচ্ছে যুদ্ধে যাচ্ছ। ভয় লাগছে। এত নতুন মানুষ, সবাই যদি জানে আমি তোমার বউ। আর যদি জানে তাতে কি, আমার বউ তো, গর্ব করে বলবা। কলেজে কেউ জেনে ফেললে আমাকে কিন্তু হাসাহাসি করবে। হিমেল এসে মাথায় হাত বুলিয়ে দেয়। গাড়িতে বসে তারা কলেজের পথে রওনা হয়। ক্যাম্পাসে পা দিয়ে প্রমির বুক ধুকপুক করতে থাকে। সবে হিমেলকে সিনিয়র ভাইয়া বলে সালাম দিচ্ছে, কেউ কেউ আবার আর চোখে তাকাচ্ছে প্রমির দিকে। নীলা হিমেলের ডিপার্টমেন্টের ছোটবেলার বন্ধু। প্রমিকে দেখে এগিয়ে আসে। এই যে আমাদের সিনিয়র ভাইয়ার
স্পেশাল জুনিয়র। চল তোমাকে তোমার ক্লাসে দিয়ে আসি। পমি একটু নার্ভাস হলো নীলার মুখে হাসি দেখে স্বস্তি পায়। ওরা একসাথে ক্লাসরুমে যায়। ক্লাসের ভেতর সবাই পমির দিকে কৌতূহল ভরা চোখে তাকায়। কারো মুখে চাপা হাসি, কেউ আবার ফিসফিস করে বলছে, ওই যে হিমেল ভাইয়ের বউ। পমি আস্তে করে বসে পড়ে। তার মনে হয় যেন সে ক্লাসে নয়, কারোর গসিপের বিষয় হয়ে গেছে। দিনটা কেমন যেন ভারী কেটেছে। প্রথম দিনই সে বুঝে গিয়েছিল তাকে একটু ভিন্নভাবেই দেখবে সবাই। বন্ধুত্ব, হাসি, রাগ সব হবে, কিন্তু হিমেল ভাইয়ের পিচ্ছি বউ হিসেবে পরিচিতিটা আগে আসবে। বিকালের ছুটির পর কলেজ গেটের সামনে হিমেল দাঁড়িয়েছিল। কেমন গেল প্রথম দিন? ভালোই, তবে সবাই জানে আমি তোমার বউ। তাহলেই তো ভালো, কেউ তোমার দিকে খারাপ নজরে তাকানোর সাহস পাবে না। কিন্তু আমি চাই মানুষ আগে আমাকে চিনুক, তারপর তোমার বউ বলুক। চিনবে প্রমি, সময় লাগবে। তুমি শুধু নিজেকে হারিও না, বাকিটা আমি সামলে নেব। আর এভাবেই শুরু হলো প্রমির কলেজ জীবন। একটা নতুন পরিচয়ের সঙ্গে বাঁচার চেষ্টা, নিজের একটা আলাদা জায়গা তৈরির পথে পা বাড়ালো সে। কলেজের প্রথম দিনটা কেটে গেছে প্রমির। সকালটি একটু নার্ভাস ছিল, তবে নতুন বান্ধবী, হিমেলের সাপোর্ট সব মিলিয়ে দিনটা মোটামুটি ভালোই। কিন্তু রাত আসলে যেন মনটা একটু অদ্ভুত রকম ভারী হয়ে ওঠে। রাতের খাওয়া শেষে প্রমি আর হিমেল নিজেদের রুমে ফিরে আসে। হিমেল তখন চুপচাপ বেডে বসে। প্রমি আয়নার সামনে দাঁড়িয়ে চুলে তেল লাগাচ্ছিল। তার চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে একটা অজানা ভয়ও আছে। আজকে ক্লাস কেমন লাগলো? ভালোই। তুমি যেইভাবে বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলে, মনে হচ্ছিল আমি খুব স্পেশাল। তুমি আমার বউ, স্পেশাল না হলে কে হবে বলো? আচ্ছা থাকো না, এমন কথা বললে লজ্জা পাই। তুমি লজ্জা পেলেই তো আমার ভালো লাগে, কেমন একটা শান্তি পাই জানো। হিমেল ধীরে ধীরে উঠে এসে প্রমির পেছনে দাঁড়ায়। আয়নায় দুজনের চোখাচোখি হয়। তুমি জানো, আমি কখনো কাউকে এত আপন মনে করিনি। তোমার কাছে আসতে ইচ্ছা করে, তোমার চোখে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। তোমাকে ছুঁয়ে থাকলে মনে হয় পৃথিবীর সব শান্তি আমায় ঘিরে আছে। প্রমি তখন হিমেলের কাছ থেকে সরে গিয়ে বলে, না হিমেল, প্লিজ না। প্রমির এমন ব্যবহার ও এমন কথাই হিমেল থমকে যায়। কেন প্রমি? আমি কি তোমার জন্য ভয়ের? আমি কি কখনো তোমাকে একটু কষ্ট দিয়েছি? তুমি ভয় নও, কিন্তু আমি এখনো নিজেকে প্রস্তুত মনে করছি না। আমি জানি আমি তোমার স্ত্রী, কিন্তু আমার ভেতরে একটা অজানা ভয় কাজ করে। তোমাকে বুঝি, কিন্তু জানো, প্রতিবার তুমি আমাকে দূরে ঠেলে দাও। আমার মনে হয় হয়তো তুমি আমাকে বিশ্বাস করো না, হয়তো ভালোবাসো না। না, তেমন কিছু না, আমি তোমায় ভালোবাসি। আমার নিজের অনুভূতির সাথে যুদ্ধ হচ্ছে, বোঝো না? তুমি আমার বউ, অথচ আমি তোমাকে ছুঁতেও পারি না। এটা ভাবতেই বুকটা ভারী হয়ে আসে। হিমেল ধীরে ধীরে বিছানায় গিয়ে বসে পড়ে। মাথা নিচু করে ফিস ফিস করে বলে, তুমি যখন চাইবে তখনই সব হবে, আমি জোর করব না। কিন্তু প্রমি, আমি শুধু এতটুকু চাচ্ছি, আমার থেকে প্লিজ দূরে সরে যেও না। প্রমির চোখে জল চলে আসে। সে কিছু বলে না, কেবল চুপচাপ কোলবালিশটা টেনে নিজের পাশে রাখে। হিমেল কিছু না বলে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। প্রমি মনে মনে বলে, তুমি এতটা বুঝদার, এতটা সহানুভূতিশীল, অথচ আমি বারবার তোমায় কষ্ট দিচ্ছি। আমি কি খুব স্বার্থপর হয়ে যাচ্ছি? ঘরটা একেবারে নিস্তব্ধ। বাইরের রাস্তায় কুকুরের ডাকে মাঝে মাঝে শব্দ ভাঙে, কিন্তু ঘরের নিঃশব্দতা আরও ভারী লাগে। হিমেল ঘুমিয়ে পড়েছে কিনা বোঝা যায় না। প্রমি তার দিকে ফিরে তাকায়। হিমেল কোলবালিশটা জড়িয়ে শুয়ে আছে, মুখে চাপা কষ্ট। পমির হাতটা একটু বাড়িয়ে যায়, কিন্তু ছুঁয়ে ফিরিয়ে আনে। একদিন আমি তোমার পাশে থাকতে শিখে যাব হিমেল, শুধু একটু সময় দিও আমায়। চোখের কোণে জমে থাকা এক ফোঁটা জল বালিশে পড়ে। প্রমি গভীর ঘুমে কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে আছে, একপাশে মুখ করে। তার ঠোঁট দুটো একটু খোলা, নিঃশেষে হালকা শস্য শব্দ। হিমেল মোবাইলটা সোশ্যাল মিডিয়ায় ঘাঁটছিল। হঠাৎ কিছু একটা শুনি তাকালো প্রমির দিকে। এটা আবার কি শব্দ? সে একটু সামনে ঝুঁকে বুঝলো প্রমি আস্তে আস্তে নাক ডাকছে। হিমেলের ঠোঁটের কোণে দুষ্ট হাসি খেলে গেল। সে আস্তে করে ফোনটা ক্যামেরার মুডে নিল, রেকর্ড বাটনে চাপ দিল। তোমার এই কিউটনেসটা কাউকে দেখাতে পারবো না, তাই মনে হয় স্মৃতি রাখতেই হচ্ছে।
সকালবেলা পমি উঠেই দেখে হিমেল ফ্ল্যাশব্যাকে হাসছে। কি হয়েছে? না, কিছু না। তুমি এমনিই খুব স্পেশাল। কি করছো বলো তো? হাসছো কেন? আচ্ছা, তোমার একটা জাদু দেখাবো, কিন্তু আগে প্রমিস করো রাগ করবে না। পমি চোখ ছোট করে তাকে সন্দেহ ভরা গলায় বলে। বলছো? হিমেল ফোনটা বাড়িয়ে ধরে। স্লিপিং বিউটি উইথ বোনাস সাউন্ড ইফেক্ট টাইটেল সহ একটা ভিডিও। পমি ভিডিও দেখতে না দেখতে মুখ কালো করে বসে পড়ে। হিমেল, তুমি আমার নাক ডাকার ভিডিও করেছো? কিউট লাগছিল। নাক ডাকার মধ্যে এত আদর থাকতে পারে আমি ভাবিনি। পমি রাগ করে বালিশ ছুঁড়ে মারে। তোমার আজ রাত্রে মশার কামড় খাবি। মশার কামড় খেয়ে যদি তোমার মতো একটা প্রমি পাই, আমি রেডি। পমির মুখে এক পাশে হাসি আটকে যায়, অন্য পাশে রাগ। কিছুক্ষণ চুপ থেকে বলে। এইসব করো কেন তুমি? কারণ তোমার প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রিয়। ঘুমের, রাগের, হাসির, সব কিছু। পমি এবার সত্যি সত্যি হেসে ফেলে। হিমেল জিতে যায় আবারও। সকালটি ছিল একেবারে নিরীহ, পাখি ডাক, সূর্যের আলো, আর পমির মুখ ভর্তি রাগ। হিমেল বিছানা গুছিয়ে চা বানাচ্ছিল। পমি বসে বসে টোকাটুকি করছিল ফোনে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি জানো আমার মতো মেয়ের নাক ডাকার ভিডিও করা মানে হচ্ছে আমার সম্মান ধূলিসাৎ করা। হিমেল মুচকি হেসে বলল, তুমি যতক্ষণ ধুলিতে আমি পাশে পড়ে থাকবো, সেই ধুলিও তো প্রেমময়। পমি চোখ ঘুরিয়ে বলল, শর্ট ফিল্ম বানিয়ে ফেলো, দ্য স্নোর অফ লাভ। তাহলে তুমি হবে সাউন্ড ডিজাইনার। হিমেল কাঁধ ঝাঁকিয়ে বলল, এরকম ঠাট্টা মস্করা চলো। প্রমির চোখে ছোট্ট একটা দুষ্টু প্ল্যান খেলে যায়। সে চুপচাপ হিমেলের ফোন নিয়ে সেটা আনলক করে। গ্যালারিতে গিয়ে ভিডিওটা নিজের ফোনে পাঠিয়ে দিল। তারপর আবার গ্যালারিতে ফেরে। ভিডিও ডিলিট। হিমেল ফিরে এসে দেখে ফোনে কিছু একটা অভাব। ওই, কোথায় আমার মূল্যবান স্মৃতি? রাখতে হয় মনে, ফোনে না। প্রমি চোখ বড় করে ফেলে। হিমেল হতবাক। তুমি আমার শৈল্পিক কাজের উপর আঘাত করলে, আমার নির্মাণ, আমার ছোট্ট সিনেমা। বলো তো, জব্দ লাগছে? একেবারে। এই রকম অনুভূতি বিয়ের পরে হয় বলে শুনেছিলাম। তুমি আগে থেকেই প্র্যাকটিস করাচ্ছ? প্রমি এক মুহূর্ত চুপ থেকে হিমেলের চোখের দিকে তাকিয়ে বলে, তোমার এই বিয়ের কথা বলাটা খুব সহজ না? হিমেল থমকে যায়। তারপর আস্তে আস্তে বলে, তোমাকে কোনো একদিন না বলে বিয়ে করে ফেলবো ভাবছি। প্রমির মুখে অদ্ভুত এক হাসি। তুমি বললেও আমি না বলবো না, এটা ভেবে এত সাহস পাও? তোমার না কখনো না না, সেটা বুঝে গেছি। প্রমি এবার কিছু বলে না, শুধু এক কাপ চা বাড়িয়ে দেয় হিমেলের দিকে। হিমেল চা নেই। দুজনের চোখে একরাশ চুপচাপ গল্প। সকালবেলায় রোদটা জানালার পর্দা গলে এসে পড়েছে বারান্দায়। সেখানেই বসে আছে হিমেল, চুপচাপ। ওর চোখে চিন্তার ছায়া, কিন্তু ঠোঁটে একটুখানি হাসি খেলা করছে। ওর দৃষ্টি আটকে আছে রুমের ভেতর, যেখানে দাঁড়িয়ে আছে প্রমি। এক হাতে ওর ছেঁড়া শার্ট বুকের কাছে চেপে ধরে আছে, অন্য হাতে ঠোঁট ছুঁয়ে ভাবছে এই ছেলেটা এমনভাবে তাকিয়ে আছে কেন। প্রমি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ওর চোখে এখনও অভিমানের লালচে ছায়া, কিন্তু হিমেল জানে ওর প্রতিটি অভিমানে আসলে এক একটা ভালোবাসার চাদরে মোড়ানো। তুমি এতক্ষণ ধরে তাকিয়ে আছো কেন? তুমি এত মিষ্টি লাগছো যে মনে হলো তুমি নড়লেই ভেঙে যাবে, তাই চুপচাপ দেখছিলাম। হিমেলের কণ্ঠে কোনো কৃত্রিমতা নেই। ওর চোখের ভাষাটাও বলে দেয় এই মেয়েটা সে সত্যি পাগলের মতো হাসে। প্রমি চোখ রাঙিয়ে তাকায়, এরপর এক ঝটকায় পাশে থাকা বালিশটা তুলে ছুঁড়ে মারে হিমেলের দিকে। তুমি কি আমাকে স্ট্যাচু ভাবো? না রে, তুমি আমার মূর্তি না, মনের মন্দিরের ইষ্টদেবী। হিমেলের উত্তর শুনে প্রমি চোখ উল্টায়, কিন্তু ঠোঁটের কোণে অল্প হাসি ফুটে ওঠে। ও চাইলেও ওই হাসিটা চেপে রাখতে পারে না। ধুর, নাটক করো না। আজকে বাসার কাপড় তুমি কাচবে, আমি করব না। প্রেম দিয়ে তো জামা শুকায় না। আগে বুঝে গেলাম। কাপড় কাচার ব্রত আজ আমার। তবে একটা কথা শুনবে? কি? তুমি না চাইলে কিছুই হবে না, কিন্তু তোমার চাওয়াটা আমি আদায় করে নেব। এই হাসিটা একদিন শুধু আমার জন্য উঠবে। তুমি না বললেও আমি তোমার রাগের ভেতরেও
ভালোবাসা খুঁজে নেব। প্রমি হঠাৎ মুখ নিচু করে ফেলে। ওর চোখে এখনো একটা চাপা ঝড় আছে, কিন্তু ঠোঁটের কাঁপুনি বলে দেয় ভিতরের কোথাও ভালোবাসা দুলছে। হিমেল উঠে এসে প্রমির দিকে এগিয়ে যায় না, শুধু দূর থেকে বলে, তুমি জানো তো আমি ঠিক বুঝি তুমি এখনও আমায় পুরোপুরি মেনে নাওনি, কিন্তু আমি তো থামিনি। প্রমি কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। এই নীরবতা হিমেলের জন্য আশীর্বাদ, কারণ সে জানে প্রমি মুখে না বলো ওর চোখে আজ আর কোনো ঘৃণা নেই, শুধু একটু ভয়, একটু দ্বিধা। হিমেল অপেক্ষা করতে জানে, আর ভালোবাসা অপেক্ষা করতে শেখায়। সকালের আলো জানালার ফাঁক গলে ঘরের ভিতরে ঢুকতেই হিমেল চোখ মেলে তাকায় পাশে। শূন্য, প্রমি নেই। তার ঘুম ভাঙে এমন এক সকালে যেটা যেন একটু অচেনা, অথচ গত রাতে তো ঘুমিয়েছিল তারা একসাথে। হিমেল চোখ কসলাতে কসলাতে বলে, প্রমি কোথায় গেলে? রুমের কোণ থেকে শোনা যায় ওয়াশরুমের শাওয়ারের শব্দ। হিমেল হাঁপছের বাসে। এমন সময় হঠাৎ ফোনটা বেজে ওঠে। নামটা দেখে একটু অবাক হয়, নতুন নাম, অপরিচিত। প্রমি ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আসে। এই তো আমি রেডি হচ্ছি, আজ একটু আগে বের হতে হবে, প্রেজেন্টেশন আছে। আচ্ছা, আমি তো ভাবলাম কিছু হলো কি না। প্রমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে। তারা দুজনেই নিজেদের মতো করে রেডি হতে থাকে। হিমেল সেদিন একটু চুপচাপ। কলেজে পৌঁছেছে, দুজন দুদিকে চলে যায়। ক্লাস আলাদা বলে কথা। দিনটা কাটে হিমেলের জন্য অস্বস্তিতে। প্রমি আর যেন একটু বেশি ব্যস্ত, বেশি হাসি খুশি। হিমেলের চোখে একটু অন্যরকম লাগছে। হিমেল তার বন্ধুকে বলে, তুই দেখছিস প্রমি আজকাল কেমন যেন ব্যস্ত হয়ে গেছে, আগের মতো সময় দেয় না। আর সেদিকে ঠিক তখন প্রমি বসে আছে কলেজের ক্যাফেটেরিয়াতে। পাশে এক নতুন মুখ, তানভীর। তোমার হাসিটা অনেক সুন্দর, আমি ক্লাসের প্রথম দিনই খেয়াল করেছিলাম। তুমি না একটু বেশি কথা বলো। তানভীর আর প্রমির বন্ধুত্বটা শুরু হলো খুব হঠাৎ করে। একই প্রেজেন্টেশন গ্রুপে কাজ করতে করতে কথাবার্তা, হাসি ঠাট্টা, গল্প, সব কিছু যেন প্রমিকে একটু অন্যরকম করে তুলছে। হিমেল টের পাচ্ছে, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। হিমেল নিজের মনে বলে, প্রমি এমন দূরে দূরে কেন যাচ্ছে? হিমেলের মন খারাপ থাকে সারা বিকেল, তবু সেই কিছু না বলে চুপচাপ প্রমির জন্য অপেক্ষা করে গেটের সামনে। প্রমিও আসে, কিন্তু মোবাইলে ডুবে থাকা প্রমি যেন হিমেলকে দেখতে পায় না। হিমেল তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে পেছন ফিরে হাঁটতে থাকে। দারুণ, এবার সেই গভীরতা আর হিমেলের কষ্টকে একটু বেশি ফুটিয়ে তোলে। পর্ব 13 নতুনভাবে লিখছি। সঠিক সময় ঠিক কত দূর তো পাল্টে যায় তা হয়তো হিমেল টের পাচ্ছে। আগে প্রতিটা দুপুর মানে ছিল প্রমির ফোন, ক্লাস শেষে তার হাত ধরে হাঁটা, আর বাসে ফিরে টুকটাক আদর, খুনছুটি, এসব। এখন সেসব যেন স্মৃতির পাতায় পুরনো ছবি। প্রমির দিন এখন তানভীর দিয়েই শুরু হয়, তানভীরের দিয়েই শেষ। দুজনেই ক্লাসমেট, গ্রুপমেট এবং হিমেলের অজান্তে হয়ে উঠেছে বেস্ট ফ্রেন্ড। তুমি হাসলে তোমার চোখ কেমন চিকচিক করে জানো? তুমি আবার শুরু করেছো। তুমি কিন্তু দারুণ ভালো সময় কাটাতে দাও তানভীর। হিমেল এসব চোখে দেখে না, কিন্তু টের পায় প্রমি এখন আর হিমেলের চোখে চোখ রাখে না। সন্ধ্যার পর রুমে বসে ফোনে কথা বলতে থাকে কারোর সঙ্গে, নামও বলে না। হিমেল নিঃসন্দেহে প্রমির দিকে তাকিয়ে বলে, তুমি এত বদলে গেলে কবে? একদিন কলেজ থেকে ফেরার পথে হিমেল দূর থেকে দেখে প্রমি আর তানভীর একসাথে বাইকে করে আসছে। হিমেলের মুখটা হঠাৎ করেই যেন থেমে যায়। তার চোখ সেই পুরনো প্রমি, সেই পিচ্চি মেয়েটা যে একদিন হিমেলকে ছাড়া থাকতে পারতো না, আজ ঠিক তারই পাশে একজন অন্য পুরুষ। হিমেল মনে মনে বলে, তুমি আমারটা ছিলা প্রমি, এখনো আছো তো? রাতে খাওয়া দাওয়ার টেবিলে দুজনেই চুপ। একটু পরে হিমেল বলে উঠল, প্রমি কিছু কথা বলবি আমার সাথে? এখন নয়, আমার একটু কাজ আছে, পরে বলি। হিমেল আর বলে না কিছু, চোখে জল জমে, কিন্তু তা গিলে ফেলে। কারণ ও জানে এই ভালোবাসা একতরফা না হলেও এখন একপাশে ভেঙে পড়েছে। হিমেল চোখ বন্ধ করে মনে মনে বলে, তোর হাসির মালিক আমি ছিলাম, এখন? সময় যেন এক অদ্ভুত রূপ নেয়। প্রমি ও হিমেল এখন একই ছাদের নিচে থেকেও আলাদা দুই জগতে বসবাস করে। প্রমির নতুন জগতে জায়গা পেয়েছে একজন তানভীর। তানভীর প্রমির ক্লাসমেট, গ্রুপমেট, আর এখন প্রমির প্রতিদিনের কথা বলার মানুষ।
প্রমি, আজ ক্লাস শেষে একটা জায়গায় যাবি, তোর জন্য একটা চমক আছে। তুই না সারপ্রাইজ দিতে খুব ভালোবাসিস। আচ্ছা যাবো, তবে এক শর্তে, আইসক্রিম খাওয়াবি। তুই চাইলে আইসক্রিম নয়, চাঁদও আনতে পারি। তানভীরের কণ্ঠ যে নির্ভরতার ছোঁয়া, সেটা প্রমিকে অনেকটা টানে। সে হয়তো বোঝে না, কিন্তু তার প্রতিটা হাসি এখন হিমেলের কষ্টের কারণ হয়ে উঠছে। হিমেল দূর থেকে তাদের দিকে তাকিয়ে বলে, তুই আগে আমার সাথে এমন করে হাসতিস, এখন তোর হাসির মালিক সে। হিমেল দিনে দিনে চুপচাপ হয়ে যাচ্ছে। কলেজের ক্লাস শেষে আর সে প্রমির জন্য দাঁড়িয়ে থাকে না, বাসে ফিরে বইয়ের পাতায় উল্টায়, অথচ চোখ থাকে দরজার দিকে। সে জানে পমি ফিরবে, কিন্তু মনটা এখন আর তার কাছে ফিরে না। পমি রাতে ফোনে কথা বলতে বলতে হেসে উঠছে। তুই না একদম পাগল। ঠিক আছে, আমি কাল তোর জন্য চকলেট আনবো। হিমেল তার পাশে শুয়ে মনে মনে বলে, তোর হাসি আজকাল ফোনে আটকে থাকে, আমার মুখটা তুই আর খেয়াল করিস না প্রমি। এক সন্ধ্যায় কলেজ থেকে ফেরার পথে হিমেল দেখল তানভীর প্রমির হাত ধরে রিকশায় উঠিয়ে দিয়েছে। মুখে মিষ্টি হাসি, চোখে আলাদা রকমের আলোক। ঠিক করে বস, পড়ে যাস না পিচ্ছি। তুই না পুরো হিমেল হয়ে গেছিস। এই কথাটা যেন হিমেলের বুকে কাটার মতো বিঁধে। সে নিজেকে হারিয়ে ফেলার আগে শেষবারের মতো ভাবল, আমি কি ওর হিমেল ছিলাম, নাকি শুধু এক সময়ের ভালোবাসা? শুক্রবার বিকেল ড্রয়িং রুমে পমি, হিমেল আর তাদের বাবা মা বসে আড্ডা দিচ্ছে। চায়ের কাপে চুমুক, হালকা গল্প, হাসাহাসি, সব কিছুতে একটা পারিবারিক শান্ত আমেজ। প্রমি, তোদের বিয়েটা না যেন ক্যালেন্ডারে দিন মনে করিয়ে দেয়। এত হইচই করে হয়েছিল। আম্মু, তুমি তো নিজের হাতেই সব আয়োজন করেছিলে। আর আমি শুধু দেখে গিয়েছি। ঠিক তখনই কলিং বেল বাজলো। আমি দেখে আসি। প্রমি দরজা খুলে চমকে যায়। এক অপরিচিত সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, মুখে বিশাল হাসি, চোখে চেনা কারোর জন্য গভীর উচ্ছ্বাস। হিমেল বাড়িতে আছে? আপনি কে? আমি সামিরা। এই কথা বলে সামিরা চুপি চুপি ঘরে ঢুকে আর পেছন থেকে গিয়ে হিমেলের চোখ ধরে। প্রমি একটু দ্বিধার ভিতর এসে এসব দেখছিল। হিমেলের মা সামিরাকে দেখে একটা মুচকি হাসি দেয়। আরে, আমার চোখ ধরল কে? কে হতে পারে, মনে করে দেখ। হিমেল তখন সামিরার হাত ধরে বুঝে ফেলে কি তার চোখ ধরেছে। সে তখন তাড়াতাড়ি উঠে দেয়, চোখে বিশ্বাস না হওয়ার রেশ। সামিরা তখন হিমেলকে জড়িয়ে ধরে, হিমেলও তাকে জড়িয়ে ধরে। সামিরা, তুই? সারপ্রাইজ। সামিরা মা, তুই কবে এলি? আজই সকালে। ভাবলাম তোমাদের বিয়ের পর তো দেখা হয়নি, চমকে দিই সবাইকে। তুই বিয়েতে আসিসনি, আমি অনেক রাগ করেছি। আমি তো তোকে সরি বললাম। আচ্ছা, তোর কি মনে হয় তোর বিয়ে আর আমি থাকবো না? আমার তখন ভিসা প্রসেসিং হচ্ছিল না। প্রমি তখন একপাশে দাঁড়িয়ে একটু গুটিয়ে গেছে। এই মেয়েটা কে? এত আপন সুরে কথা বলছে হিমেলের সাথে, যেন তার চেয়েও অনেক অনেক আগে থেকে হিমেলের জীবনে ছিল। আপনি বসুন, আমি চা এনে দিচ্ছি। ধন্যবাদ। আর তুমি নিশ্চয়ই প্রমি? হ্যাঁ। তোমার কথা অনেক শুনেছি হিমেলের মুখে। প্রমি মুখে হাসি রাখলেও ভেতরে কোথাও যেন একটা চাপা অস্বস্তি। সামিরা হিমেলের জীবনের অতীত, যেটা তার কাছে অচেনা, কিন্তু এখন সেই অতীত সামনে বসে আছে, একদম প্রমির চোখের সামনে। এইভাবেই সামিরার আগমন প্রমির মনে হালকা একটা অনিরাপত্তার বীজ বপন করে। এরপর রাতে প্রমি একা হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে একটু চিন্তায় পড়ে। এই মেয়েটাকে কেন জানি অদ্ভুত একটা টান হিমেলের চোখে। সকালের হালকা রোদে ঘরের জানালা গলে এসে প্রমির মুখে পড়ে। চোখ মেলতে সে পাশের বিছানা ফাঁকা দেখে একটু চমকে ওঠে। প্রমি নিজের মনে বলে, হিমেল উঠে গেছে? ও তো কখনো এমন সকালে ওঠে না। রুমে হিমেল নেই, বারান্দা, ওয়াশরুম, এমনকি নিচের ঘরও খুঁজে দেখে, কোথাও নেই। কোথায় গেল ও? নিচে নাস্তার টেবিলে এসে বসে। একটু হালকা ভেজা চুলে এখনো ঘুমের ছাপ রয়ে গেছে। হিমেল তো সকাল সকাল সামিরার বাসায় চলে গেছে। ওর কিছু কাজ ছিল না কি যেন? পমির মুখটা থমকে যায়, কিছু বলে না। হালকা মাথা নিচু করে নাস্তার প্লেটে চামচ ঘোরায়। ড্রাইভারকে কলেজে নামিয়ে দিয়ে চলে যায়। কলেজের গেট পেরিয়ে ভিতরে ঢোকার সময় তানভীরকে দেখে একটু হাসি দিয়ে কথা বলতে থাকে। কি রে, আজ মনটা কেমন জানি শান্ত শান্ত দেখাচ্ছে। হয়তো চোখের ঘুমটা আজ কনফিউশনে কেটে গেছে। হঠাৎ ওর চোখ গেটের দিকে আটকে যায়।
একটা কালো রঙের R15, যেটা সবসময় হিমেল ফেলে রাখে বাসার বারান্দায়। আজ সেটা চকচকে পরিষ্কার, আর তাতে বসে আছে সামিরা। পিছনে চোখে সানগ্লাস, খোলা চুলে একদম নায়িকা লুক, আর সামনে হিমেল, কালো শার্ট, জিন্স, চুলটা একটু এলোমেলো করে সেট করা, চোখে চেনা সেই হাসি যেটা আজকাল প্রমির জন্য বরাদ্দ থাকে না। প্রমি চোখ নামিয়ে ফেলে চুপচাপ নিজের মনে, তারপর নিজের মনে বলে, এই বাইক, এটা তো আগে আমার জন্য দাঁড়িয়ে থাকতো। হিমেল বাইক থামিয়ে সামিরাকে নামিয়ে দেয়। সামিরা হাসি মুখে হিমেলের কাঁধে একবার টোকা দেয়, একটা পুরনো অভ্যাস হয়তো। তারপর ওরা ভেতরে ঢুকে যায়। তানভীর প্রমির মুখের দিকে তাকায়। কি হয়েছে প্রমি? কিছু না, চল ভেতরে যাই। তবে ভিতরে যাওয়ার পথে প্রমির চোখে এক টুকরো জল জমে থাকে। অবুঝ অভিমান আর অকারণ ভালোবাসার ক্ষত মিলেমিশে। এক বিকেল কলেজ শেষে হিমেল আর সামিরা ক্যাম্পাসের পাশের একটা শান্ত জায়গায় বসে আড্ডা দিচ্ছে। বাতাসে হালকা গরম, কিন্তু গাছে ছায়া, পরিবেশটা একটু নরম। তোরা কি এখনো কথা বলিস না? না, অনেক দিন আগে একসাথে থাকা, একসাথে ঘুমানো, হাসাহাসি, খুনসুটি, এখন যেন সব কিছু বদলে গেছে। কি এমন হলো হিমেল? প্রমি, ওর মধ্যে একটা পরিবর্তন এসেছে। না না, আমি দোষ দিচ্ছি না ওকে, কিন্তু সবসময় কেমন অকারণে রাগ, ঝগড়া আমি সামলে রাখতে রাখতে নিজের জায়গাটাই হারিয়ে ফেলেছিলাম। তুমি কি এখনো ভালোবাসো ওকে? জানি না, মাঝে মাঝে খুব মিস করি, আবার মাঝে মাঝে ভাবি আমি ঠিক করেছিলাম তো। সামির একটু হালকা হাসি দেয়, তারপর চুপচাপ বলে, আমি তোর ছোটবেলার বন্ধু, তোকে সবচেয়ে ভালো চিনি। তুই যদি নিজেকে হারিয়ে ফেলিস তাহলে কার জন্য বেঁচে থাকবি? মানে? মানে এই, এখন থেকে ওকে একটু ইগনোর কর। দেখ, তোর চেষ্টাগুলোর যদি কোনো দাম না থাকে তাহলে ওকেও বোঝাতে হবে তুই আর আগের মতনই। কিন্তু সামিরা, ও কি ভুল বুঝবে না? হয়তো বুঝবে, হয়তো বুঝবে না, কিন্তু কি যে মানুষটা সবসময় ভাবছে তুই থাকবে, তোর একটু দূরত্বই ওকে চোখে আঙুল দিয়ে দেখাবে তুই কতটা গুরুত্ব রাখিস ওর জীবনে। হিমেল চুপ করে যায়। ওর চোখে কিছু একটা দ্বন্দ্ব, ভালোবাসা, অভিমান আর অনিশ্চয়তা। একটা পুরনো বন্ধুর কথা বিশ্বাস কর হিমু, এবার একটু নিজেকে নিয়ে ভাব। কলেজের ক্যাম্পাসে একটা ব্যস্ত সকাল। গেট দিয়ে ঢুকে প্রমির চোখ পড়ে একটু দূরে হিমেল দাঁড়িয়ে আছে, তার পাশে সামিরা। তার দুজনেই হাসছে, কানে কানে কিছু একটা বলছে। প্রমি একটু থেমে যায়, বুকের ভেতরটা কেমন খালি লাগে। আর হিমেল তাকে খুঁজতো, কলেজে এসেই বলতো, তুমি কোথায় প্রমি, তোমাকে ছাড়া দিন শুরু হয় না। কিন্তু আজ সে কেবল চুপচাপ তানভীর পাশে গিয়ে দাঁড়ায়। তুই ঠিক আছিস তো? ক্লাসে চল। কিন্তু সারাদিন যেন ওর মনটা ছটফট করে। একবার হিমেলের ফোনে মেসেজ লিখে ফেলেছিল, তুই খুব ব্যস্ত, তারপর আবার মুছে দেয়। রাতেও হিমেল আর কোনো খোঁজ নেয় না, না খাওয়া না ঘুম, সব যেন ওর নিজের জন্যই। সে জানে হিমেল বাসে আছে, কিন্তু তার ঘরে আসেনি, কথাও বলেনি। পরদিন প্রমি একা লাইব্রেরিতে বসে হিমেলের দেখা নেই। হঠাৎ ফোনটা ভাইব্রেট করে ওঠে, বুকটা ধক করে কাঁপে। মনে হয় হিমেল মেসেজ করেছে, স্ক্রিনে ভেসে ওঠে, তোর জন্য নাস্তা রেখে দিয়েছে। প্রমি চোখ নামিয়ে আনে। হিমেল ইগনোর করছে, এটা এখন সে পুরোপুরি বুঝে গেছে। চোখের কোণটা হালকা ভিজে যায়। মনের ভেদ নিজের মনে মনে শুধু বলে ওঠে, তুই না থাকলে কেমন করে বাঁচি হিমেল, আর তুই তো এখন সবচেয়ে দূরের মানুষটা হয়ে যাচ্ছিস। রাত 10টা, পুরো বাসা নিস্তব্ধ, বাতাসে হালকা গরম, জানালার পর্দাটা একটু দুলছে। প্রমি একা একা বসে আছে নিচের রুমে, লাইট নিভিয়ে রেখেছে, শুধু মোবাইলের হালকা আলোয় তার মুখটা দেখা যায়। তার চোখে মোবাইলের স্ক্রিন, খোলা হোয়াটসঅ্যাপ চ্যাট। হিমেল চ্যাটবক্সে শেষ মেসেজটা হিমেল পাঠিয়েছিল 4 দিন আগে। তুমি খেয়েছো? আমি একটু দেরি করে আসবো। তখন কি অদ্ভুতভাবে বুকটা ধক করে উঠত। মনে হতো হিমেল যেন প্রমিত দুনিয়া। আজ 4 দিন, একটাও মেসেজ না, একটাও কথা না, একটা নজরও না। প্রমি আস্তে করে হিমেলের নামের উপর আঙ্গুল রেখে দেয়। ডিলেট চ্যাট অপশন আসে, কিন্তু সে পায় না। মোবাইলটা রেখে দেয় পাশে, চোখের কোণ ভিজে ওঠে। প্রমি চোখ বন্ধ করে বলে, তুমি এখন অন্য কারো খেয়াল রাখো, আর আমি এখন তোমার ব্যস্ত জীবনের একটা বিরক্তিকর নাম। হিমেল, তুমি কি জানো তোমার একটা তুমি কেমন আছো আমার পুরো দিনটাকে উল্টো করে দিতে পারতো।
প্রমি উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ায়। বাইরের চাঁদ উঠেছে, কিন্তু তার আলো আজ যেন কেমন ফ্যাকাশে লাগে। তুমি তো বলেছিলে তুমি কাঁদলে আমার বুক ফেটে যায়। তুমি তো বলেছিলে তুমি আমার বেঁচে থাকার কারণ। তাহলে এখন এখন তো তুই অন্য কারো চোখে তাকাস, সেই চোখে যেটাই আমি আগে থাকতাম। চোখের জল গড়িয়ে পড়ে গালে, কিন্তু সে মুছে না। যেন ওর কান্নাটুকু হিমেল নিজে এসে দেখে বুঝে, কিন্তু কেউ আসে না। রুমে নীরবতা, শুধু একটা শব্দ, প্রমির নিঃশব্দ কান্না। কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার আর মাত্র এক সপ্তাহ বাকি। পুরো ক্যাম্পাসে সাজ রব, সাজসজ্জা, রিহার্সেল, প্ল্যানিং সব মিলিয়ে সবাই ব্যস্ত। একদিন লাঞ্চের পর তানভীর প্রমির পাশে এসে বসলো ক্যান্টিনে। শুনেছিস এই বছর আবারও কালচারাল প্রোগ্রামের হেড করতেছে হিমেল ভাই আর সামির আপু। প্রমির হাত থেমে গেল, মুখের এক্সপ্রেশন যেন চেপে রাখা বিস্ময়। কি ওরা দুজন? কেন? ওরা তো পুরো ভার্সিটি টপার। স্যাররা বলছেন ওদের প্ল্যানিং আর লিডারশিপ নাকি অসাধারণ। তুই জানিস না? প্রমি মাথা নাড়ে। সত্যি সে জানতো না হিমেল কতটা এগিয়ে তাদের বিয়ের পরে। হিমেল কোনোদিনও নিজের রেজাল্ট, সাফল্য এসব কিছু নিয়ে কথা বলেনি। প্রমির মনে হলো সে হয়তো কখনো হিমেলকে সত্যিকারের বুঝতেই পারেনি। সেদিন বিকেলে প্রমি একা লাইব্রেরি কর্নারে বসে। চারপাশে সবাই আলোচনা করছে অনুষ্ঠানের বিষয় নিয়ে, কিন্তু তার মনে হঠাৎ করে দূর থেকে এসে দেখতে পেল হিমেল আর সামিরা একসাথে হাঁটছে। দুজনে নোট নিয়ে কিছু আলোচনা করছে। সামিরা হেসে হেসে কিছু একটা বলছে, আর হিমেল মাথা নাড়ছে। প্রমির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ওর এক সময়কার প্রিয় মানুষটা আজ আর ওর পাশে নেই, এখন অন্য কাউকে নিয়ে ব্যস্ত। আর সেই মানুষটা সেই সামিরা, যার সাথে ওর কখনোই হৃদ্যতা তৈরি হয়নি। প্রমি নিচু গলায় নিজের মনে বলল, যে ছেলেটা আমায় না বলেই একদিন ঘুম থেকে উঠে চলে যায়, সে আজ আর আমার কিচ্ছু না। তবু কেন এভাবে বুকটা হু হু করে? সে মাথা নিচু করে বই খুলে বসে, কিন্তু চোখ চলে যায় বাইরের দিকে, যেখানে হিমেল এখন আর তার না। কলেজ প্রাঙ্গণে আজ একদম অন্য রূপে। কোথাও ঝা চকচকে আলো, কোথাও রঙিন ব্যানার, আর চারপাশে ভিড়, হাসি মুখ, উচ্ছ্বাসে ভরা ছাত্রছাত্রী। মঞ্চের সামনে বড় করে লেখা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান 2025। মঞ্চে দাঁড়িয়ে হিমেল আর সামিরা, দুজনেই পরেছে কালো আর সাদা ম্যাচিং পোশাক। সামিরার গলায় হালকা চেন, হিমেলের হাতে মাইক্রোফোন। তারা অনুষ্ঠান উপস্থাপন করছে। হিমেল মাইক্রোফোনে বলে, আপনারা প্রস্তুত তো? আজকের রাত হবে এমন একটা স্মৃতি যা আমরা সারা জীবন মনে রাখব। তবে চলুন শুরু করি আমাদের প্রথম পরিবেশনা দিয়ে। দর্শকের সারিতে পমি চুপচাপ বসে, চারপাশে বন্ধুরা, কিন্তু তার মন যেন আটকে আছে শুধু একটা জায়গাতে, মঞ্চের দিকে। হিমেলকে আজ অন্যরকম লাগছে। ওর চোখে সেই আত্মবিশ্বাস, সেই চাম যা সে বাসায় খুব কমই দেখায়। সামিরার সঙ্গে ওর কেমিস্ট্রি যেন বহুদিনের অভ্যস্তা। প্রমি নিজের মনে বলে, এতদিন যে ছেলেটা নিজের কথা খুব কম বলতো, আজ সে পুরো মঞ্চ কাঁপিয়ে দিচ্ছে। একটা সময় মাইক বন্ধ করে সামিরা হিমেলের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, দেখলি তো, বলছিলাম না তুই এত কাজের জন্য পারফেক্ট। তুই না থাকলে হতো না। এই কথাগুলো কানে আসলো না, কিন্তু চোখে স্পষ্ট দেখা গেল প্রমির বুকটা আবারও কেমন চুপসে গেল। অনুষ্ঠান চলতে থাকে, নাচ, গান, নাটক। হিমেল আর সামিরা মাঝে মাঝে মঞ্চে উঠে এসে নতুন সেগমেন্ট ঘোষণা করে। সবাই উচ্ছ্বাসিত, হাততালি, হর্ষধ্বনি আরেক কোণে। প্রমি চুপচাপ, চোখে শুধু চোখ দিয়ে খাচ্ছে আগুন। প্রমি নিজের মনে বলে, তুমি অনেক বড় হিমেল, আর আমি তোমাকে চিনতেই পারিনি। এক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে, সে চট করে মুছে ফেলে। অনুষ্ঠানের মাঝামাঝি সময় এতক্ষণ ধরে সে বক্তব্য শুনতে শুনতে সব শিক্ষার্থীরা কিছুটা বিরক্ত হয়ে গেছে। তখনই হঠাৎ স্টেজে হালকা নীল আলো পেছনে বাজছে। তোমাকে চাই গানের ইনস্ট্রুমেন্টাল ভার্সন। এবার আমাদের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, একটা স্পেশাল পারফরমেন্স যেটা আজকের রাতকে করবে আরও রোমাঞ্চকর। দয়া করে মঞ্চে আসবেন হিমেল ও সামিরা। নাম নেওয়া না মাত্রই সারা হল জুড়ে হাততালি। প্রমি অবাক। প্রমি নিজের মনে বলে ওঠে, ওরা দুজন? ওদের তো কাপল নাচে পারফর্ম করার কথা ছিল না? মঞ্চের মাঝে এসে দাঁড়ায় হিমেল আর সামিরা। হিমেল সামিরার দিকে হাত বাড়ায়, সামিরা একটু হাসে হাত ধরে। মিউজিক
শুরু হয়। সামিরার লম্বা ড্রেসে ঘুরে যায় নরম বাতাসে, হালকা তাকে হিমেল তাকে একবার ঘুরিয়ে নেয়। দুজনের চোখে চোখ, তাল মিলে স্টেপ এতটা স্বাভাবিক যেন বহুবার একসাথে প্র্যাকটিস করা। প্রমির চোখ ফেটে আসছে, কিন্তু মুখে হাসি রাখার চেষ্টা। এই তো সেই বাইকের সিট, এই তো সেই হাতটা যে আমাকে ধরতো, আজ সেটাই কারো আরেকজনের জন্য বাড়িয়ে দেওয়া হচ্ছে। চারপাশে সবাই মুগ্ধ, বন্ধুরা ভিডিও করছে, সিনিয়ররা ছবি তুলছে। নাচটা শেষ হয় একদম ক্লাসিক কায়দায়। হিমেল সামিরার কাঁধে হাত রেখে নিচু হয়ে সালাম করে। সামিরা হেসে মাথা নাড়ে, সবার হাততালি, কিন্তু প্রমির ভেতরটা থরথর করে কাঁপছে। হিমেলের মুখে হাসিটা আজ আর তার সেই পরিচিত হাসি মনে হচ্ছে না। সেই মঞ্চ, সেই আলো, সব কিছু তাকে মনে করিয়ে দিচ্ছে এখন সে এখন যেন অতিথি কারো গল্পে। অনুষ্ঠান শেষে সবাই যখন ছবি তুলতে ব্যস্ত, প্রমি চুপচাপ উঠে বেরিয়ে আসে কলেজের সেই পুরনো করিডোর দিয়ে। আকাশের চাঁদ আলো ছায়ে পড়েছে তার মুখে। প্রমি নিজে নিজে বলছিল, ওই হিমেল, তুমি তো আমায় ঠকাওনি। আমি তো ধীরে ধীরে তোমার থেকে দূরে সরে গেছি। তুমি একবার হাত বাড়িয়েছিলে, আমি ইগনোর করেছি। তুমি একদিন আমার সামনে দাঁড়িয়ে কেঁদে ফেলেছিলে, আমি পাশ কাটিয়ে চলে গেছি। তুমি তো চেয়েছিলে বুঝতে, আমি তো তোমার মুখ দেখে অন্য কিছু ভেবেছি। একটা ক্লাসরুমে বেঞ্চে বসে পড়ে প্রমি, হাত দিয়ে চোখ মুছে, কিন্তু আর কান্না আসছে না, শুধু এক ধরনের চাপা অশান্তি। আমি কি হেরে গেছি? না, আমি আসলে শিখতে শুরু করেছি। ভালোবাসা শুধু দখলের নাম না, ভালোবাসা মানে বোঝা, দিতে পারা, আর সময় থাকতে আগলে রাখা। একটা মৃদু হাওয়া বইছে করিডোর দিয়ে, প্রমির চুল উড়ে সে গালে লাগে। সে নিচু হয়ে নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি বের করে, প্রথম পাতায় লিখে, তাকে ভালোবাসে এই সত্যটা মেনে নিয়েছি, এবার নিজেকে বদলাতে চাই। কলেজের লাইব্রেরির সামনে দাঁড়িয়ে হিমেল ফোনে কথা বলছিল সামিরার সাথে। প্রমি অনেকক্ষণ দূর থেকে তাকিয়েছিল, হাত থেমে আসছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, তবুও সাহস করে সামনে গিয়ে দাঁড়ায়। হিমেল, একটা কথা বলবো। হিমেল এক ঝলক তাকিয়ে দেখে, তারপর ফোনে বলে, আমি পরে কল করছি। ফোনটা কেটে এক পা পিছিয়ে দাঁড়ায়। তুমি কিছু বলছিলে? আমি একটা বিষয় বলতে চাচ্ছিলাম। শোনো প্রমি, আমি এখন একটু ব্যস্ত, অনুষ্ঠানের অনেক কিছু সামলাতে হচ্ছে, সামিরাও ওয়েট করছে। তুমি কোনো কাজ থাকলে তানভীরকে বলো, ও হেল্প করে দেবে। না, ওটা দরকার নেই, তুমি যাও। হিমেল কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায়, একবারও পেছনে তাকায় না। প্রমি দাঁড়িয়ে থাকে একই জায়গায়, তার চোখের কোণ ভিজে ওঠে, কিন্তু সে আর কাঁদে না, শুধু নিঃশব্দে ফিসফিস করে। ভালোবাসার জন্য কাঁদা যায়, কিন্তু ভালোবাসাকে আর বোঝার সুযোগ না দেওয়া, তা বুঝি কষ্টের থেকেও ভয়ানক। লোকেশন কলেজ ক্যাম্পাসের লন। বিকেলের রোদে ছায়ামাখা একটা বেঞ্চে বসে হিমেল আর সামিরা। তুই আজকাল খুব চুপচাপ হয়ে গেছিস হিমু। আচ্ছা, ঠিকঠাক আছিস তো? ভালোর সংজ্ঞা এখন একটু কনফিউজিং লাগছে। মানে প্রবীর কথা ভাবছিস? তুই বুঝলি কিভাবে? তোর চোখ বুঝে ফেলি আমি। তুই যত ইগনোর করিস না কেন, তোর ভেতরটা তো করে না। বল কি হয়েছে? ও বদলে গেছে সামিরা, আগের মতো না। আজকাল দেখিস না, হাসে না, চোখে একটা চাপা কষ্ট থাকে সবসময়। তানভীরের সাথে এতটাও মেশে না এখন। আমি জানি না কেন যেন মনে হয় ও এখন সত্যি বুঝতে চাইছে। তাহলে তুই ওকে আরেকটা সুযোগ দিতে চাস? হিমেল নীরব হয়ে যায়, তারপর ধীরে বলে, ভুলগুলো ওর ছিল ঠিক, কিন্তু ভুল বুঝেছিল আমিও। কখনো খোঁজ রাখিনি, ওর অনুভবগুলো পড়িনি। তাই আজকাল যখন ওর চোখে আগের সেই আমিকে খুঁজে পাই, মনে হয় আমরা কেউই আসলে ঠিক ছিলাম না। তুই এখন ওকে ভালোবাসিস, তাই না? হিমেল কিছু না বলে মাথা নিচু করে চুপ করে থাকে। এই তাহলে দেরি করিস না হিমু। প্রেমে ইগো রাখলে সম্পর্ক টেকে না। তুই যদি সত্যি ওর পরিবর্তনটা বিশ্বাস করিস, তাহলে এবার তোকেই এগোতে হবে। এভাবেই হিমেল ধীরে ধীরে প্রমির প্রতি তার অভিমানকে বুঝতে শুরু করে। দিনটা শুরু হয়েছিল একদম নীরবতায়, তেমন কোনো বিশেষ ঘটনা না ঘটলেও হিমেল আর প্রমির মাঝে দূরত্বটা যেন প্রতিটা মুহূর্তে একটু একটু করে বড় হয়ে যাচ্ছিল।
একটা সময় ছিল যখন প্রমি সকালে ঘুম থেকে উঠে হিমেলের মুখটা না দেখলে তার দিনটাই মাটি হয়ে যেত। এখন সে ঘুম ভাঙার পর হিমেলের খালি জায়গায় তাকায় চুপ করে। সেই নীরব চাহনি হিমেল টের পায় না এমন না, কিন্তু সে নিজেই তো কথা বলার পথ বন্ধ করে দিয়েছে। এখন তার নিজেরই খুঁজে পাওয়া যাচ্ছে না সেই পূর্ণ হিমেলটাকে। সে রাগ করে আবার একটু পরেই পমি চুলের গন্ধে নরম হয়ে যেত। সারাদিন দুজন দুজনের আশেপাশে থাকলেও কেউ কারো চোখের দিকে তাকায় না, কেউ কারোর দিকে শব্দ ছুঁয়ে দেয় না। প্রমির মনের কথা। সবকিছু ভেবে বুঝতে পারছি হিমেল ভুল করেনি, বরং আমিই করেছিলাম। তার ভালোবাসাকে অবহেলা করেছিলাম। আজ যখন ওর চোখে আমি নেই, তখন বুঝি কতটা মূল্যবান ছিল সেই ভালোবাসা। প্রমি এখন আগের চঞ্চলতা হারিয়েছে, ক্লাসেও মন বসে না। তানভীরের সাথে কথা কমিয়ে দিয়েছে অনেক। সে এখন মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। কিছু একটা হারিয়ে গেছে তার চেহারা থেকে। অন্যদিকে হিমেল নিজেও শান্ত নেই। প্রমির আচরণের পরিবর্তন সে স্পষ্ট বুঝতে পারছে। মেয়েটা যেন পাল্টে যাচ্ছে, কিন্তু সেই পরিবর্তনের মানে সে ধরতে পারছে না হিমেলের মনের কথা। ও এখন চুপচাপ কেন? আগের মতো ঝগড়া করেও যদি দুটো কথা বলতো। ওকে দেখলে বুকটা কেমন জানি করে, কিন্তু আমি কি করব? যদি আবার কষ্ট পাই, যদি আবার একই ভুল করে। এমনই এক চুপচাপ দুপুরে রুমে ঢুকে হিমেল দেখে প্রমি জানালার পাশে বসে আছে। বাইরের দিকে তাকিয়ে সূর্যের আলো ওর চুলে পড়ছে, আর চোখে একরাশ অদ্ভুত বিষাদ। হিমেল কিছু বলতে গিয়েও থেমে যায়। প্রমি ঘাড় ঘুরিয়ে তাকায় না। একসময় ছিল, একটা হাসি ছিল, দুটো হাত ছিল পরস্পরের কাছে যাবার জন্য। আর দুজনেই চুপচাপ, শুধু সময় গড়িয়ে যাচ্ছে। আর একটা অদৃশ্য দেওয়াল তৈরি হচ্ছে তাদের মাঝে। নীরবতায় ডুবে যাও সেই একটা দিন, যেন তাদের দুজনের মধ্যে জমে থাকা হাজারটা কথা আর ভুল বোঝাবুঝির সাক্ষী হয়ে থাকলো। রাত অনেক হয়েছে, চারপাশ নিস্তব্ধ। বাড়ির সব ঘর নিস্তব্ধ হয়ে গেছে, শুধু প্রমির ঘরের জানালা খুলে রাখা। হালকা বাতাসে সে পর্দা উড়িয়ে দিচ্ছে। প্রমি বিছানায় বসে আছে, কোলের উপর ডায়েরি। এই ডায়েরিটা সে ছোটবেলা থেকেই তার সব কথা জানে, কিন্তু আজ ডায়েরিতে কিছু লিখতে পারছে না সে। প্রমির চোখ দুটো ভিজে, বুকের ভেতর ভারী একটা পাথর চেপে বসে আছে। হিমেল আমাকে কত ভালোবাসতো, প্রতিটা ছোট ছোট জিনিসে আমার খেয়াল রাখতো। আমি শুধু অভিযোগ করেছি, মান অভিমান করেছি, অথচ ওর ভালোবাসাকে কোনোদিন বুঝেই উঠতে পারিনি। জানালার বাইরে তাকিয়ে হালকা একটা দীর্ঘশ্বাস পেলে। আমি ভুল করেছি হিমেল, অনেক বড় একটা ভুল। এখন বুঝি ভালোবাসা শুধু পাওয়া না, ধরে রাখাটাও একটা দায়িত্ব। সে উঠে দাঁড়ায়, আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে। চেহারাটা বদলে গেছে, আর এই বদল শুধু বাইরে না, ভিতর থেকে। প্রমি আয়নার দিকে তাকিয়ে বলল নিজের প্রতিচ্ছবিকে। তুই না এত সাহসী, তোর হিমেলের সামনে দাঁড়িয়ে বলতেই হবে তুই ভুল করেছিস, হিমেলকে কষ্ট দিয়েছিস। এখন শুধু একটা কথাই বলবি, আমি দুঃখিত। তখনই যেন ওর চোখে একটা অদ্ভুত দৃঢ়তা চলে আসে। আজ অব্দি ও কাউকে সরাসরি গিয়ে ক্ষমা চায়নি, কিন্তু হিমেলের জন্য হ্যাঁ, সে সব পারবে। কারণ হিমেল সে মানুষ যাকে হারিয়ে ফেলার ভয় এখন আরেকটা নিঃশ্বাস নেওয়ার মতোই যন্ত্রণা দেয়। শেষ লাইনে কাল হিমেলের সামনে দাঁড়াবো, চোখে চোখ রেখে বলবো আমি দুঃখিত হিমেল, আমাকে আরেকবার সুযোগ দাও। সন্ধ্যার নরম আলোয় গোটা শহরটা যেন এক ধরনের নিঃশব্দতা নেমে এসেছে। ছাদের উপরে বসে হিমেল আকাশের দিকে তাকিয়েছিল। হাতে প্রমি দেওয়া একটা ছোট্ট কাঠের ফটো ফ্রেম, যেটাই ওদের দুজনের হাসিমাখা ছবি। হিমেল কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে বলে, ভুল তো শুধু ওর না, আমিও তো কোনো চেষ্টা করিনি ওকে বোঝানোর। ঠিক তখনই পেছন থেকে হালকা পায়ের আওয়াজ শোনা গেল। হিমেল পিছনে ফিরল। প্রমি দাঁড়িয়ে। প্রমির চোখ লাল, ঠোঁট কাঁপছে, হাতে কিছু নেই, মুখে কোনো প্রস্তুত কথাও না, শুধু বুক ভরা অনুশোচনা। হিমেল একটু সময় দেবে? হিমেল কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানালো। প্রমি এগিয়ে এসে তার পাশে বসলো। কিছুক্ষণে নীরবতা, তারপর হঠাৎ প্রমির কণ্ঠ কেঁপে উঠল। হিমেল আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, আমি তোমাকে বুঝতে পারিনি, সব সময় ভুল বুঝেছি, জেদ করেছি, অথচ তুমি চুপচাপ সহ্য করেছিলে সব। হিমেল নিচু গলায় বলল, আর এখন কি বলবি? আমি শুধু বলতে চাই আমি দুঃখিত, সত্যি হিমেল, খুব দুঃখিত।
যদি পারিস আমাকে মাফ করে দিস, আমি তোকে ভালোবাসি হিমেল, এখনো আগের থেকেও বেশি ভালোবাসি। হিমেল কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর চাঁদের আলোয় তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু চোখের কাঁপুনিটা লুকানো যাচ্ছে না। শেষমেশ হিমেল ধীরে ধীরে বলে উঠল, এতদিনে তুমি বুঝলে প্রমি, এটাই অনেক বড় কথা। মুহূর্তের জন্য দুজনেই চুপ। তারপর হিমেল ফটো ফ্রেমটা তুলে প্রমির হাতে দিয়ে বলল, এই ছবিটা ফেলে দিতে পারিনি কারণ আমি জানতাম একদিন তুমি আবার ফিরবে। চাঁদের আলোয় তখন ওদের নীরবতা ভরে উঠল নতুন এক অনুভবের গন্ধে। ভালোবাসায় ফিরে আসার পথে এবার হয়তো দুজনে চেষ্টা করবে সত্যি করে। প্রমির চোখে তখন কেবল কান্না, গলায় শুধুই কাঁপুনির ছোঁয়া। হিমেলের বলা কথাগুলো যেন বুকের ভেতর আরও বেশি করে ভেঙে দিচ্ছে। এক মুহূর্ত আর কোনো দ্বিধা না করে প্রমি হিমেলকে জড়িয়ে ধরে, দু হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে, যেন এটুকু না করলে সব কিছু আবার হারিয়ে যাবে। আমি সত্যিই খুব দুঃখিত হিমেল, প্লিজ আর একবার আমাকে তোমার ভালোবাসার সুযোগ দাও প্লিজ। হিমেল প্রথমে হতভম্ব হয়ে যায়, তারপর ধীরে ধীরে হাতটা বাড়িয়ে দেয় প্রমির পিঠে। একটা শান্ত স্পর্শ আর ভালোবাসায় ভরা গভীর নিঃশ্বাস। প্রমি, আমি তো কখনো তোমাকে ছেড়ে যাইনি, শুধু চুপ করে গেছি, কারণ তোমাকে হারাতে চাইনি। তুমি আজকে যা বলেছ সেটা আমার শোনার জন্য অনেক দিন অপেক্ষা করছিলাম। হিমেল প্রমির মুখটা দুহাতে ধরে উপরে তোলে, চোখে চোখ রাখে। চাঁদের আলোয় প্রমির চোখের পানি চকচক করে উঠছে। আমার পাগলি মেয়েটা আবার আমার কাছে ফিরে এসেছে, এবার কিন্তু পালিয়ে যেতে দিব না। প্রমি চোখ বন্ধ করে ফেলে, কান্না থামছে না। হিমেল তার কপালে একটা নরম চুমু খায়। চুপ করো এখন, আমি তো আছি প্রমি, আর কোনো ভুল বোঝাবুঝি নয়, এবার শুধু তুই আর আমি একসাথে। চাঁদের আলো তখন দুজনের জনছায়া মিশে যাচ্ছে। আশেপাশে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকছে ভুল, ক্ষমা আর ভালোবাসার এক চিরন্তন গল্পের। তাদের আলোয় হিমেল আর প্রমির ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল বারান্দার এক কোণে। সেই মুহূর্তটা যেন এক অন্যরকম আবেশে ভরে উঠেছিল। তাদের মাঝে কোনো কথার প্রয়োজন ছিল না, শুধু নিঃশ্বাসের শব্দেই যেন সব কিছু বলা হচ্ছিল। সেই রাতে হিমেল আর প্রমি নিজেদের ঘরে ফিরে এসে অনেকক্ষণ চুপচাপ ছিল। বাতাসে ছিল এক অদ্ভুত কাঁপুনি, ভেতর থেকে উঠে আসা অনুভব যেন আজকের রাতটা আলাদা, অপেক্ষিত। আজ তুই আমার হয়ে ফিরে এসেছিস প্রমি, আজ আর কিছু না, শুধু তোকে অনুভব করতে চাই। প্রমি একটু বিরোধ করেনি, তার চোখে ছিল এক ধরনের শান্তি। দীর্ঘদিনের জমানো অভিমান আর ভুল বোঝাবুঝির অবসান। সে ধীরে ধীরে ইমেলের হাত ধরে রাখে। আজ থেকে সব ভুলে নতুন করে শুরু করতে চাই, তোকে ভালোবাসতে চাই প্রতিদিন একটু করে, যদি তুই আমাকে সুযোগ দিস। ইমেল এগিয়ে এসে প্রমির কপালে আলতো করে চুমু দেয়, তারপর ধীরে ধীরে তার কপাল, চোখ, গাল ছুঁয়ে নেমে আসে ঠোঁট অব্দি। সেই চুমুটা ছিল দীর্ঘ, কোমল আর ভীষণ আপন। প্রমির গা শিরশির করে উঠল ভালোবাসায়, নিরাপত্তায়, সে একান্ত অনুভবে যা সে এতদিন ধরে হারিয়ে ফেলেছিল। প্রমি হিমেলের বুকে মুখ লুকিয়ে ফেলে। হিমেল তার চুলে হাত বুলিয়ে দেয়, বলে, আজ শুধু আমার ভালোবাসায় ভরে যাস, আর কিছু ভাবিস না। রাতটা তখন নিঃশব্দ, সাক্ষী হয়ে থাকে তাদের জীবনের প্রথম সত্যিকারের একান্ত সময়ের। ভুল, মান, অভিমান সব মুছে গিয়ে শুধু দুটো মানুষের ভালোবাসায় মিশে যায় এক নিঃশ্বাসে, এক ছোঁয়ায়। হিমেল তখন প্রমিকে কোলে তুলে নেয়। এই এই কি করছো? বাবা আমার দেখে ফেলবে। দেখলে দেখুক, আজ বাসর করব। এই তোমার মুখে কি কিছুই আটকায় না? প্রমি হিমেলের কোলে তার গলা জড়িয়ে ধরে রেখেছে। বেডরুমে ঢুকে দরজা লক করে লাইট নিভিয়ে দেয়। প্রমি এখনো হিমেলের কোলে। হিমেল প্রমিকে খাটে শুয়ে দেয়, তারপর প্রমির উপরে উঠে থাকে পাগলের মতো। কিস করতেছিল, প্রমিও রেসপন্স করতেছিল। বের এতদিন পর বাসু বলে কথা, একটু তো রোমান্টিক হতেই হবে। আহ, এই হিমেল একটু আস্তে করো প্লিজ। একটু ওয়েট করো প্রমি। প্রমি শক্ত করে হিমেলকে জড়িয়ে ধরে তার ভালোবাসা অনুভব করছিল। এভাবেই তাদের রাত কাটছিল। ঘরের বাইরে তখন বাতাসে হালকা শীত, কিন্তু ঘরের ভেতর শুধুই উষ্ণতা, ভালোবাসার প্রতিকার, একসাথে থেকে সব কিছু ঠিক করার। এটাই ছিল প্রমি ও হিমেলের ভালোবাসার ভরা সেই রাত। সকালে সূর্যের আলো জানালার ফাঁক গলে ধীরে ধীরে ঘরে ঢুকছিল। হিমেল ঘুমিয়ে আছে, আর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে
শান্ত মুখে প্রমি। চোখ বন্ধ, কিন্তু ঠোঁটে এক মৃদু হাসি, যেন গত রাতের প্রতিটা মুহূর্ত এখনো তার মনে জেগে আছে। হালকা বাতাসে পর্দাগুলো দুলছে, ঘরের পরিবেশে এক ধরনের প্রশান্তি। প্রমি ধীরে ধীরে চোখ মেলে তাকায় হিমেলের দিকে। সে ঘুমোচ্ছে, আর তার মুখে এখনো সেই ভালোবাসার ছাপ রয়ে গেছে। তুমি তো শুধু আমারই হিমেল, এতদিন বুঝতে পারিনি কতটা ভালোবাসো আমাকে। সে আলতো করে হিমেলের কপালে একটা চুমু দেয়। ঠিক তখনই হিমেলের চোখ খুলে যায়। চুরি করে কপালে চুমু দিবে আর আমি বুঝবো না? তুমি তো সব বোঝো, আমার ভাবনাগুলোও বুঝে ফেলো এখন। হিমেল হাতে করে প্রমির গাল ছুঁয়ে দেয়। আজ অনেক সুন্দর একটা সকাল, কারণ তোমাকে আমার পাশে পাচ্ছি, মন খুলে নির্ভয়ে। দুজনে কিছুক্ষণ চুপ করে থাকে, কথা না বলেও বুঝে নেয় তাদের মধ্যকার দূরত্বটা আর নেই। আর কোনো মান অভিমান, সন্দেহ, হালকা কথার কষ্ট সব পিছনে ফেলে আজ তারা সামনে হাঁটবে। প্রমি উঠে নরম পায়ে বিছানা থেকে নামলো। চলো আজ একটা সুন্দর সকালে শুরু করি, একসাথে নাস্তা করব, তারপর কলেজে যাব। আজকে বাইকটা তোমার জন্য স্টার্ট করব। আমার পেছনে শুধু তুমি থাকবে, আর কেউ না। প্রমির মুখে লজ্জা রং, কিন্তু মনে শান্তি। নতুন করে শুরু আজ থেকে ভালোবাসার, ভরসার আর একসাথে হেঁটে চলার এক গল্প। সকালের নরম আলোয় সব কিছু যেন একটু বেশি উজ্জ্বল মনে হচ্ছিল। কলেজে যাবার প্রস্তুতির আগেই হিমেল ফোনটা হাতে নিল। মেসেঞ্জারে সামিরার একটা মেসেজ ছিল। কাল রাতে তোকে কল করেছিলাম, ধরিসনি কেন রে? হিমেল একটু হেসে রিপ্লাই দিল। বলা যাবে না, বিশেষ এক রাত ছিল। সামিরা রিপ্লাই করলো ঝটপট। ও, প্রমি বুঝি ফিরেছে তোদের ছোট্ট জগতে? হিমেল আর দেরি না করে কল দিল। এবার কল রিসিভ হতেই, তোর মুখে এমন গলা শুনেই বুঝে গেলাম সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ রে, অনেক ভুল বোঝাবুঝির পরও নিজে এসে সব মান অভিমান ভেঙেছে। তোকে বলি, কাল রাতে ও এমনভাবে এসে সরি বলল, আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। ভালোই তো হয়েছে হিমেল, তোরা একে অপরকে ভালোবাসিস, সেটা তো দিনের মতো পরিষ্কার। তোদের এমন করে একসাথে দেখে আমার খুব ভালো লাগছে। আমি তো চাই তোর গল্পটা হ্যাপি এন্ডিং হোক, আর সেটা শুরু হোক এখন থেকেই। তুই না থাকলে হয়তো এত দূর ভাবতেই পারতাম না। তুই আমাদের মাঝে একটা আয়নার মতো ছিলি, যা দেখে প্রমি নিজের ভুল বুঝতে পেরেছে। আমি তো সবসময় তোর বন্ধু হিমেল, প্রমিরও। তোদের দুজনকে আবার কাছাকাছি আনতে পেরে সত্যি খুব শান্তি লাগছে। কল শেষ হতেই হিমেল প্রমির দিকে তাকালো। সে তখন আয়নার সামনে চুল ঠিক করছিল। প্রমি, সামিরা তো খুব খুশি আমাদের জন্য, বলল আমাদের হ্যাপি এন্ডিংয়ের শুরুটা আজ থেকেই। তাহলে তোমাকে ভালোবেসে আমি ঠিকই করেছিলাম, আর আজ আবার নতুন করে শুরু করাটাও। তাদের মুখে হাসি, চোখে আলো ঝিলিক। ভালোবাসা ফিরে এসেছে নতুন করে, গভীর করে। বিকেলের নরম রোদে বারান্দায় বসেছিল হিমেল আর প্রমি। দুজনেই চুপচাপ, কিন্তু সেই নীরবতার মাঝে আজ কোনো অভিমান নেই, ছিল কেবল এক টুকরো প্রশান্তি। হিমেল প্রমির দিকে তাকিয়ে হালকা হাসলো। তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম অনেকক্ষণ ধরে। কি কথা? আবার কোনো সারপ্রাইজ? হ্যাঁ, একরকম সারপ্রাইজই। ভাবছি তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাই। আমরা তো এখনো হানিমুনে যাওয়া হয়নি। আচ্ছা সত্যি বলো, এই কথাটা কি আগে থেকেই ভাবছিলে নাকি আমার সরি বলার পরেই? তুমি সরি বলার পরেই বুঝলাম আমাদের আবার নতুন করে সব শুরু করা দরকার। তোমাকে নিয়ে একটু দূরে কোথাও গেলে হয়তো আমরা আরও ভালোভাবে নিজেদের খুঁজে পাবো। আমি রাজি, শুধু তুমি থাকলেই হোক। কোথায় যাচ্ছি সেটা আমার কাছে বড় কথা না। তাহলে ঠিক হলো, আমরা যাব কক্সবাজার। সমুদ্রের কাছে গিয়ে ঢেউয়ের শব্দ শুনে একসাথে আবার একটা নতুন গল্প শুরু করব। প্রমি কিছু বলল না, শুধু হিমেলের কাঁধে মাথা রাখলো। সন্ধ্যার আলো নেমে আসছে ধীরে ধীরে। বারান্দার বাতাসে ভেসে আসছে এক নতুন জীবনের গন্ধ। হিমেল আর প্রমির জীবনে হানিমুনে মোড়া নতুন অধ্যায়, যেখানে থাকবে না কোনো ভুল বোঝাবুঝি, থাকবে কেবল দুটো হৃদয়ের গভীর ভালোবাসা। আর তারা জীবনটা আবার নতুন করে শুরু করার জন্য। সকালবেলা নাস্তার টেবিলে বসেছিল হিমেল আর প্রমি, আর হিমেলের বাবা মা। প্রতিদিনের মতো চুপচাপ খাওয়া চলছিল। হঠাৎ হিমেল গলা খাকারি দিয়ে বলল, মা বাবা, একটা কথা বলবো। এই ছেলেটার আবার কি নতুন প্ল্যান?
এবারের প্ল্যানটা একেবারে স্পেশাল। ভাবছি প্রমিকে নিয়ে একটু হানিমুনে যাই। এইভাবে বলার আগে আমায় জানানো যেত না? হানিমুন তো অবশ্যই যাওয়া উচিত। তবে কোথায় যাচ্ছ বলো তো? থাইল্যান্ড, পাতায়া, ব্যাংকক আর কিছু সৈকতের আশেপাশে ঘুরে আসবো। আহ, বেশ করেছো। কতদিন তো কিছুই করা হয়নি তোমাদের জন্য। যাও, কিন্তু সাবধানে থেকো। তুমি তো এত সিরিয়াস ছিলে হানিমুন নিয়ে, আমি ভাবতেই পারিনি। আমি তো সবসময় সিরিয়াস, বিশেষ করে যখন বিষয়টা তোমাকে ঘিরে। পরিবারের অনুমতি মিলে যাওয়ার পর থেকে শুরু হয় থাইল্যান্ড ট্রিপের প্রস্তুতি। দুজন মিলে অনলাইনে হোটেল বুক করে শপিং করতে যায়, আর সবচেয়ে বেশি সময় কাটায় একে অপরকে নিয়ে স্বপ্ন বুনে। প্রমি একটা গোলাপি সানড্রেস কিনে বলে, এটা আমি পাতায়ার সি বিচে পরবো। তুমি তো বলেছিলে আমাকে রোদে দেখতে ভালো লাগবে। তোমাকে তো আমি অন্ধকারে দেখলেও ভালো লাগে, তবে হ্যাঁ, সানড্রেসে তুমি একেবারে কিলার লাগবে। একদিনের মধ্যেই তাদের সুটকেস গুছিয়ে ফেলা হয়। হিমেল পাসপোর্ট, ভিসা সব কিছু চেক করে, আর প্রমি স্বাধীন শুধু এটাই ভাবে এদের টিপটা হয়তো ওদের সম্পর্কে সব দুঃখ কষ্ট একেবারে ধুয়ে ফেলবে। সামিরাও খুশি মনে মনে বলে, তোমাদের জন্য খুব খারাপ লাগছে। এবার অন্তত ঠিক করে একসাথে সময় কাটাতে পারবে। এবার আর কোনো অভিমান নেই, নেই কোনো দূরত্ব। তারা তৈরি একসাথে উড়ে যাওয়ার জন্য। থাইল্যান্ডের রোড, সমুদ্র আর ভালোবাসা নতুন গল্পে নিজেদের জড়িয়ে ফেলতে। পাতা আর নীল সমুদ্র যেন অপেক্ষায় ছিল হিমেল আর প্রমির জন্য। চারিদিক জুড়ে শুধু প্রেম, শান্তি আর রোমাঞ্চের ঘন ঘটা। তারা থাইল্যান্ডে পৌঁছায় একরাশ উত্তেজনা আর ভালোবাসা নিয়ে। রিসোর্টে ঢুকে প্রমি ব্যাগ রাখতেই খোলা বেলকনির দিকে এগিয়ে যায়। সাগরের বুক থেকে বাতাস এসে তার চুলগুলো এলোমেলো করে দেয়। হিমেল চুপচাপ তার পেছনে গিয়ে দাঁড়ায়, ধীরে ধীরে দুহাত দিয়ে প্রমিকে জড়িয়ে ধরে। এই শহরটাও যেন বুঝে গেছে আজ তুমি শুধু আমার। তোমার এই শব্দগুলোর মাঝে আমি হারিয়ে যেতে চাই, শুধু তুমি আর আমি। হিমেল তার ঠোঁট রাখে প্রমির কানের লতিতে। একটা শিহরণ বয়ে যায় তার শরীর জুড়ে। চলো নিজেদের একটু নতুন করে খুঁজি এই অচেনা শহরে। ব্রিজের ধারে হাঁটা, সাদা ফ্লোরাল ম্যাক্সি ড্রেসের প্রমি যেন কোনো ছবির মতো। হিমেল হাঁটতে হাঁটতে হঠাৎ তাকে কোলে তুলে নেয়। প্রমি একচোট চমকে ওঠে। তুমি পাগল হয়েছো নাকি? সবাই দেখছে। আমি তো চাই সবাই দেখুক এই মেয়েটাকে আমি কতটা ভালোবাসি। তারা একসাথে নারকেল পানি খায়, শেল কুড়িয়ে নেয়, আর সাগরের ফ্যানে পা ভিজিয়ে বসে পড়ে বালিতে। হিমেল তার কাঁধে হাত রাখে, ধীরে ধীরে মাথা নিচু করে তার কপালে চুমু খায়। তুমি জানো আমি প্রথম যেদিন তোমায় দেখেছিলাম ঠিক এমন করেই পাশে বসতে চেয়েছিলাম। তুমি জানো আমি কখনো ভাবিনি কেউ আমাকে এইভাবে ভালোবাসবে। রিসোর্ট ক্যান্ডেল নাইট ডিনার। রাত যেন আরও বেশি রোমান্টিক। ঝিরঝিরে বাতাস, মৃদু সঙ্গীত, টেবিলের উপর জ্বলন্ত মোমবাতি, আর পাশে প্রমি। হিমেল একমনে তাকিয়ে থাকে তার দিকে। তোমার চোখে আমার পুরো পৃথিবী। তোমার এই মিষ্টি কথাগুলো আমি সারা জীবন শুনতে চাই। ডিনারের পর তার রুমে ফিরে আসে, দরজা বন্ধ হয়। মাত্র চারপাশে ছড়িয়ে পড়ে নিস্তব্ধ ভালোবাসা। হিমেল ধীরে ধীরে প্রমির মুখের দিকে এগিয়ে আসে। প্রমি তার বুকের উপর হাত রেখে বলে, তুমি না থাকলে আমি এখন বুঝি আমি কি হারিয়ে ফেলতাম। হিমেল আর সময় নষ্ট না করে সে প্রমিকে কোলে তুলে নেয় বিছানার দিকে। ধীরে ধীরে দুজনের ঠোঁট এক হয়ে যায়। এই চুমুতে ছিল প্রতীক্ষার উষ্ণতা, অভিমানের মেলানতা আর মিলনের পূর্ণতা। তারপর তাকে নিয়ে বিছানায় ফেলে দেয়। সেই রাত ছিল শুধু তাদের ভালোবাসার গভীর ছোঁয়া, শরীরে আবেগ, আত্মার বন্ধন। প্রমির কণ্ঠে চাপা শ্বাস, হিমেলের স্পর্শে তার কাঁপন, সব মিলিয়ে তারা একে অপরকে নতুন করে খুঁজে নেয়। পরের দিন সকাল, সূর্য ওঠে ধীরে, যেন আগলে রাখছে ভালোবাসার চাদরে ঘুমিয়ে থাকা দুজনকে। প্রমি চোখ মেলে দেখে হিমেল তার হাত ধরে ঘুমিয়ে আছে। একটা শান্ত হাসি আসে তার মুখে। তুমি আমার সব, আমি চিরকাল তোমার হয়ে থাকতে চাই। থাইল্যান্ড থেকে ফিরে আসার পর যেন পুরো জগৎটাই বদলে গেছে ওদের জন্য। সংসারটা এখন শুধু একা ছাদের নিচে থাকা নয়, বরং দুটো হৃদয়ের নির্ভরতা, ভালোবাসা আর একে অপরের জন্য নিঃস্বার্থ সমর্পণ। হিমেল প্রমির হাতে হাত রেখে বলে, তুমি জানো প্রমি, এত সব কষ্ট, অভিমান, ভুল বোঝাবুঝি সব দরকার ছিল। কারণ সব কিছু না হলে আমি হয়তো বুঝতেই পারতাম না
তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভব। আমি তো ভাবতাম তুমি কখনো ক্ষমা করবে না, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসা দিয়েই জিতিয়ে দিলে। হিমেল প্রমির চোখে তাকায়। সেখানে এখন শুধু ভালোবাসার ছাপ। সে ধীরে ধীরে প্রমির কপালে চুমু খায়, ঠিক যেমনটা সে করেছিল তাদের বিয়ের দিন। তুমি আর আমি, এবার শুরু হোক নতুন জীবন, যেটা শুধু আমাদের গল্পে না, আমাদের বাস্তবেও থাকবে। 1 মাস পর এক শান্ত সকালে দুজনে বেলকনিতে বসে, হাতে কফির কাপ। হিমেল একটা চিঠি হাতে দেয় প্রমিকে। এটা কি? তোমার জন্য লেখা আমার প্রথম চিঠি আর চিরকালীন প্রেমের অঙ্গীকার। চিঠিতে লেখা ছিল, প্রিয় প্রমি, যেদিন তুমি প্রথম আমার জীবনে এলে, আমি শুধু একজন পিচ্চি মেয়েকে দেখেছিলাম, কিন্তু আজ আমি দেখছি আমার জীবনের সবচেয়ে পরিণত, সাহসী আর ভালোবাসায় পূর্ণ সঙ্গিনীকে। তুমি আমার সকাল, আমার রাত, আমার স্বপ্ন আর আমার জাগরণ। আমি প্রতিদিন নতুন করে ভালোবেসে যাব তোমাকে। চিরকাল তোমার হিমেল। প্রমি আর কিছু বলে না, শুধু চুপচাপ হিমেলকে জড়িয়ে ধরে। আর সে জড়িয়ে ধরেছিল তাদের জীবনের সবচেয়ে গভীর নির্ভরতার চিরন্তন সত্য, শেষ দৃশ্য। আজকের সকালটা ঠিক সেরকম এক ভিন্ন অনুভব নিয়ে শুরু হয়। ঘড়িতে তখন সকাল 8টা। প্রমি বিছানায় আদশা হয়ে হিমেলের দিকে তাকিয়ে হাসে, আরেক হাতে ওর বেবি বামটা আদর করে। হিমু, আমাদের ছোট্ট মানুষটা আজ আসবে ভাবতেই চোখে পানি চলে আসছে। বিশ্বাস করো, আমি কখনো ভাবিনি এই দিনটা এমন হবে। তুমি যদি কান্না করো তাহলে আমি কেমন করে সামলাবো? তুমি শুধু আমাকে শক্ত করে ধরো, বাকিটা আমার উপর ছেড়ে দাও। হিমেল আজ অন্যরকম। গত 2 বছর এসে বদলে গেছে। একজন দায়িত্বশীল স্বামী, আর আজ হতে চলেছে একজন বাবা। এই 2 বছরে ওদের জীবনে সুখ দুঃখ এসেছে, ঝগড়া হয়েছে, আবার প্রেমও বেড়েছে। তারা একে অপরকে নতুনভাবে আবিষ্কার করেছে। রাত জেগে কথা, ছোট ছোট পিকনিক, সিনেমা দেখা, কখনো ভোরে সূর্য দেখা, সব কিছুর মাঝে গড়ে উঠেছে অদৃশ্য এক দেওয়াল, ভালোবাসার। আজকের দিনটা ছিল অপেক্ষার দিন, এক নতুন আত্মার পৃথিবীতে আগমনের দিন। হাসপাতালে যাবার প্রস্তুতি নিতে নিতে প্রমি একটু ভয়ে কেঁপে ওঠে। হিমেল, যদি কিছু হয়ে যায়? তোমাকে কিছু হতে দেব না। তুমি আর আমাদের সন্তান, তোমাদের জন্য আমার জীবনও দিতে রাজি আছি। হাসপাতালে পৌঁছানোর সময় গাড়ির জানালা দিয়ে রোদ এসে পড়েছে প্রমির মুখে। হিমেল তাকিয়ে থাকে। এভাবেই সে বারবার প্রেমে পড়ে যায় তার স্ত্রী। মা হওয়ার আগে প্রমিকে এত সুন্দর কখনো লাগেনি। হাসপাতালের ওটিতে যাবার আগে প্রমি একবার হিমেলের হাত শক্ত করে ধরে। আমার হাত ছেড়ো না প্লিজ। তুমি চোখ বন্ধ করো, খুললেই আমাদের সন্তানকে দেখবে। আমি ঠিক পাশেই থাকবো। সময় যেন থমকে ছিল কিছুক্ষণ। একসময় ওটির দরজা খুলে যায়। ডাক্তার বাইরে এসে বলে, অভিনন্দন, আপনাদের কন্যা সন্তান হয়েছে। মা আর বাচ্চা দুজনে সুস্থ। হিমেলের পৃথিবীটা হঠাৎ ঝাপসা হয়ে যায়। এই আনন্দের অশ্রু সে আগে কোনোদিন অনুভব করেনি। প্রমির কক্ষে ঢুকে তার দিকে এগিয়ে যায়। প্রমি ক্লান্ত, কিন্তু ঠোঁটের কোণে এক চিলতে হাসি। তুমি আমার পৃথিবীকে পূর্ণ করেছো জানো। আর তুমি আমাকে এক অসম্ভব স্বপ্নের বাস্তব রূপ দিয়েছো। সদ্যজাত মেয়েটা তখন মায়ের বুকে ছোট ছোট নিঃশ্বাস ফেলে ঘুমোচ্ছে। হিমেল নিচু হয়ে ওর কপালে চুমু খায়। এই ছোট্ট রাজকন্যার নাম রাখবো কি বলো তো? যে নাম তুমি রাখবে সেটাই আমার পছন্দ। তবে নাম হোক রুহি, আমাদের ভালোবাসার নিঃশ্বাস। দুজনেই তাকিয়ে থাকে সে ছোট্ট মুখটার দিকে, আর হৃদয়ের ভিতরে একই কথা বাজতে থাকে। ভালোবাসা যখন সত্যি হয় তখন সে নিজে এক নতুন জীবন হয়ে জন্ম নেয়। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, ভালোবাসা মানে ভুল বোঝাবুঝি পর ফিরে আসা, অহংকার ভেঙে হাতে হাত রাখা, আর ভাঙ্গা হৃদয়ে জোড়া লাগিয়ে আবার একসাথে হাঁটতে শেখা। এই গল্পে হিমেল আর প্রমি আমাদের শেখায় ভালোবাসা একটিমাত্র দিনের আবেগ নয়, এটি প্রতিদিন নতুন করে বোঝা, অনুভব করা এবং সবচেয়ে বড় কথা ক্ষমা করা। এক, সম্পর্ক যতই ভালোই হোক ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু তা সমাধান করাও সাহস
কিন্তু তা সমাধান করার সাহস আর ইচ্ছাই সম্পর্ককে টিকিয়ে রাখে। 2. ভালোবাসা মানে একে অপরের খুঁত মেনে নেওয়া আর নিজেদের ইগো না রেখে বোঝার চেষ্টা করা। 3. দাম্পত্য জীবনে তুমি করে বলা যতটা মিষ্টি ততটাই দরকারি আন্তরিকতা আর সম্মান বজায় রাখা। 4. ক্ষমা চাইতে বা ক্ষমা করতে পিছিয়ে গেলে ভালোবাসার আসল রূপ কখনোই ধরা পড়ে না। 5. সম্পর্ক তখনই গভীর হয় যখন অভিমান ভেঙে কেউ একজন এগিয়ে আসে আর অন্যজন সেটা গ্রহণ করে ভালোবাসে। শেষে বলবো, প্রত্যেকটা সম্পর্কের গল্প একরকম হয় না, কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সে গল্প যতবারই ভাঙুক না কেন শেষটা হয় ভালোবাসার জয়। আমাদের হোক এমন এক গল্প যেটা শেষ শব্দ দিয়ে শেষ হয় না, শুধু নতুন অধ্যায়ে পা রাখে।